বাংলা বোঝার এবং আমরা বাংলা বোঝার এবং সেই মোতাবেক আমরা সেটা করার মানে প্রয়োগ করার। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। বর্তমান আইনে এই আয়কর আইন ২০২৩ মোট ৩৪৫টা ধারা আছে এবং সেখানে আরো অসংখ্য উপধারা আছে। ২৫ এই ধারাগুলো ২৫টি অংশে বিভক্ত এবং এইখানে আরো ৮টা তফসিল আছে। তো সেগুলো আমরা হয়তো একটা সময় একই দিনে একই সময় এই সময় হয়তো অতখানি সম্ভব না। তবে আমাদের আজকের যে বিষয়টা সেটা ইনকাম ট্যাক্স অডিট এবং হিয়ারিং, এই ব্যাপারে আমরা আলোচনা করব। এটা আলোচনা করতে গেলে আমাকে অডিট কেন হবে, কি জন্য হবে বা কি কি কারণে হয়, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। তা আমরা জানি যে অডিট হবে আমার সাবমিটেড রিটার্নের উপরে। আমি ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা সাবমিট করবো, আপনারা সবাই জানেন যে এইবার ১৭০ ধারায় পরিষ্কার বলা আছে যে মানে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তো স্বনির্ধারণী পদ্ধতিতে যখন আমরা রিটার্ন দাখিল করি, আমরা কেউই জেনারেল রিটার্ন বা সাধারণ রিটার্ন আমরা দাখিল করতে পারতেছি না, বিশেষ ব্যতিক্রম ছাড়া। তো যখন আমরা স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করব, এই দাখিলকৃত রিটার্নের উপরেই কিন্তু আমাদের ওরা ডিপার্টমেন্ট অডিট করবে। এই অডিট করতে গেলে এরা কয়েকটা ধাপে আসবে এখানে, যেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমরা রিটার্নটা কি দিই। রিটার্নটা হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কোম্পানি হতে পারে, ফার্ম হতে পারে, এরকম ক্ষেত্রে বা কোনো ফান্ড হতে পারে, যেটাই হোক আমরা রিটার্ন দেই সেই সমস্ত প্রতিষ্ঠানের বা আপনার আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত একটা তথ্য। যদি ব্যক্তিগত রিটার্ন হয়, ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে আমরা সাধারণত দেই যে ব্যক্তির যদি এখানে আয়ের খাত আছে মোটামুটি ৭টা। যেমন চাকরি থেকে আয়, ভাড়া থেকে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী আয়, আর্থিক সম্পদ হইতে আয়। আগে গত অর্ডিন্যান্সে কিন্তু আর্থিক সম্পদ হইতে আয় ছিল না। সেটা ছিল সিকিউরিটির সুদ। ওটাকে পরিবর্তন করে এবার আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসাবে গণ্য করা হয়েছে। আরেকটা হচ্ছে অন্যান্য উৎস থেকে আয়। তাহলে একটা প্রতিষ্ঠান বা একটা ফার্মের এই সবগুলো আয় থাকতে পারে, অথবা এর থেকে একটা আয় থাকতে পারে বা একাধিক আয় থাকতে পারে। রাইট? শুনছেন আপনারা? হ্যালো? জি স্যার, জি, শুনতে আচ্ছা। পাচ্ছি। শুনতে পাচ্ছি। তো এখন আমাদের সেই আয়গুলো যদি একাধিক আয় থাকে, যদি একটা খাতে আয় থাকে, তাহলে সেই আয়ের সপক্ষে আমরা এই আয়টা কিভাবে করছি, এর প্রমাণাদি, আমার ব্যাংক স্টেটমেন্ট, টাকাটা আমি কি ক্যাশ সেল করেছি না ব্যাংক সেল করে ব্যাংকের মাধ্যমে আমার সেল হয়, বা আদার্স অনেক কিছুই আছে। যেমন অনেক ক্ষেত্রে ব্যাংক ছাড়া হয়ই না। যেমন যদি ঠিকাদারি প্রতিষ্ঠান হয়, তারা চেক পায়। তাদের চেকটা কিভাবে দেওয়া হয়? সেখানে টিডিএস করার পরে, টিডিএস, ভিডিএস ইত্যাদি এবং আরো অন্যান্য কিছু কর্তন করার পরে একটা মানে নেট চেক দেয়। তাহলে এখানে ব্যাংক ছাড়া কোনো পথ নাই। এরকম আরো অনেক কিছু। এখন আমরা যখন আমরা একটা রিটার্ন প্রিপেয়ার করতে গেলে আমাদেরকে আহ সাবধানতা আমাদের যাতে অডিটে না পড়ে। কারণ অডিটে পড়ার কারণগুলোর মধ্যে হচ্ছে আমার রিটার্ন প্রিপেয়ার করার সময় ভুল। আমি যদি ভুল তথ্য দিয়ে বা ভুলভাবে রিটার্ন প্রিপেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে আমার ওই রিটার্নটা অডিটের জন্য নির্বাচিত হতে পারে। আমাদেরকে প্রথমে সাবধানতা অবলম্বন করতে হয় যে আমার এই রিটার্নে আমি যে ইনকাম করছি, আমার ইনকামের খাত এবং আয় ব্যয় সঠিকভাবে যাতে আমার রিটার্নে প্রতিফলিত হয় এবং কোথাও কোনো কিছু বাদ না যায়, বারবার এটা চেক করে তারপরে আমার সেই আয়ের ওখানে কলামে আমার আয়টা বসানো এবং সেই আয়ের উপরে আমার কি ধরনের ট্যাক্স, কত ট্যাক্স হবে, সেই ট্যাক্সের ক্যালকুলেশনটাও আমাদেরকে করতে হয়। সঠিকভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে আমরা দেই। ট্যাক্স ক্যালকুলেশন করার সময় আমরা কি কি বিবেচনায় রাখি? আমরা বিবেচনা যাতে এটা ইন্ডিভিজুয়াল হয়। তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা এটা বিবেচনায় রাখি যে সেটা হচ্ছে যে আমার এখানে কোনো হ্রাসকৃত হারে কোনো আয় ট্যাক্স রেট আছে কিনা, আমার এখানে এক্সাম্পশন আছে কিনা, আমার এখানে রিবেটের প্রশ্ন আছে কিনা। আবার এখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে ন্যূনতম করের একটা বিষয় থাকে। ন্যূনতম করটা হচ্ছে এইরকম কর
যে উৎসে কর্তৃত হয়েছে, এই উৎসে কর্তনের ব্যাপারটা আগে যেমন আমাদের 82C ছিল অর্ডিন্যান্স, উৎসে কর কর্তন করা হয়েছে। সেই করে যদি আমার ব্যবসায় লসও হয় তাহলে আমি ওটা রিফান্ড ক্লেম করতে পারব না। আবার যদি আমার লাভ হয় তাহলে আমার যদি ওই সমপরিমাণ ট্যাক্সের পরিমাণ আমার যতটুকু ট্যাক্স কর্তন করেছে সেই পরিমাণ যদি লাভ হয় তাহলে আমাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে না। কিন্তু যদি তার থেকে অতিরিক্ত আমার আর প্রফিটটা একটু বেশি হয় তাহলে অতিরিক্ত অংশের উপর আমাকে ট্যাক্স করতে হবে। এখন রিবেটের সময় এসে আমাকে খেয়াল করতে হবে যে আমার কোন অংশে আমি রিবেট পাবো। শুধুমাত্র আমার রেগুলার ইনকাম যেটা আছে, আমি ন্যূনতম কর ধারায় যে সমস্ত বা চূড়ান্ত কর দায় যেটা আছে সেইগুলো বাদ দেওয়ার পরে কিন্তু আমাকে হিসাব করতে হয় আমার করের হিসাবটা। যে সেখানে আমার এতটুকু হবে সেখানে আমাকে রিবেট হিসাব করতে হয়। রিবেট হিসাব করার সময় আবার আমাকে হিসাব করতে হয় সেটা হচ্ছে যে রিবেট আমি কত পার্সেন্ট পাবো বা কি পরিমাণ পাবো। এই সমস্ত ন্যূনতম করের অংশটুকু বাদ দেওয়ার পর যেটা থাকে সেইটার আপনার 3% অর আমার প্রকৃত ইনভেস্টমেন্টের 15% অথবা ১০ লক্ষ টাকা। এর মধ্যে যেটা কম। এখন এই প্রকৃত ইনভেস্টমেন্টের 15% এইখানে নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে। যেমন হচ্ছে আমার ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আমাকে নির্দিষ্ট পরিমাণে একটা হিসাব দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমি ডিপিএস এর জন্য যদি ইনভেস্ট করি ১,২০,০০০ টাকা পাবো। ওর উপরে অতিরিক্ত আমি যদি ২,০০,০০০ টাকাও জমা দেই বা ৩,০০,০০০ টাকা জমা দিই কিন্তু আমি ১,২০,০০০ এর উপর রিবেট নিতে পারবো। আমি যে সঞ্চয়পত্রের ব্যাপারটা আসি, তাহলে আমি ৫,০০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের উপর রিবেট নিতে পারবো। এখন আমার প্রকৃত ইনভেস্ট ১৫,০০,০০০। সঞ্চয়পত্র ১৫,০০,০০০ কিনেছি। এখন ওর 15% অনেকে কিন্তু এই ভুলটা এবার করেছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, "আমি ভুল করছি, তুমি রিভাইজ রিটার্ন দাও।" তো এই ভুলটা কিন্তু অনেকেই করতেছে বা করে ফেলে না জেনে। দা ব ব হিসাবটা হচ্ছে এরকম যে আমার প্রকৃত ইনভেস্টমেন্ট 15% ঠিক আছে। কিন্তু যেন আমার ওই স্ল্যাবের বাইরে না যায়। অর্থাৎ ৫,০০,০০০ সঞ্চয়পত্র হলে ৫,০০,০০০ বা ডিপিএস হলে পরে ১,২০,০০০ এইরকম একটা হিসাব কিন্তু আছে সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানেও কিন্তু অডিটে পড়ার একটা কারণ থাকে। তারপরে আপনার আ এইটা গেল একটা দিক। আবার দেখা যাচ্ছে যে আমি কিছু ট্যাক্স ফ্রি ইনকাম নিয়েছি। কিন্তু সেই ট্যাক্স ফ্রি ইনকামের আমার এভিডেন্স নাই। অনেক ক্ষেত্রে হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু আপনার অডিটে পড়বেই, এখানে কোনো মাপ নেই। আবার ট্যাক্স ক্যালকুলেশন এ ভুল হয়েছে। আমার হ্রাসকৃত হারে ট্যাক্স আছে। সেখানেও আমি তার উপর অনেক সময় রিবেট নিয়ে নিতে পারি। এমন হয়। যেটা হয়ে থাকে এইগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি নাকি? সাড়া দেবেন প্লিজ। হ্যালো? জি, বোঝা জি স্যার, যাচ্ছে। বুঝতে পারছি। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা। আমরা বুঝতে পারছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? না না, স্যার, স্যার। আমাদের কোনো ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা এই জায়গায় আমরা আসি। এটা রিটার্ন অডিটে পড়ার জন্য আমার আয়ের ক্ষেত্রে এই সবগুলো আছে। এবং আমি যদি এখানে আয় যখন আমি জেনারেট করব, আমার তো অনেক খরচ খরচা থাকে। আমার খরচের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে কিছু খরচ আমার অনুমোদনযোগ্য, কিছু খরচ আমার অনুমোদনযোগ্য নয়। এই বিষয়টাও আমাদের দেখতে হবে। আমাদের আইনেই আছে। যেমন ধরেন আপনার বলি, এইবারের মানে আগামী বছর যেটা আসবে এবারে আ সেকশন ৫৫ ট সেকশন ৫৫ ট তে যেটা আছে যে সেটা হচ্ছে যে আমার সেলারির যে খরচটা আসবে আমি উদাহরণ দিচ্ছি জাস্ট একটা। এখন সেলারি বাবদ আমি যা ক্লেম করব পুরোটা আমার ব্যাংক ট্রান্সফার হতে হবে। আমার ব্যাংক ট্রান্সফার ছাড়া যদি আমি ক্লেম করি তাহলে সেটা কিন্তু আমার আয়ের সাথে যোগ হয়ে ট্যাক্স হয়ে যাবে। ঠিক আছে তো? শুনছেন তো আপনারা? তাহলে এরকম ব্যাপার হচ্ছে যে এরকম আরো অনেকগুলো খাত আছে, খরচ আছে সেগুলোর উপরে যেমন টিডিএস এর কোয়েশ্চেন আছে, ট্যাক্স ডিডাকশন এট সোর্স বলে যেটাকে, যে আমার হাত থেকে কোনো খরচের পেমেন্ট যাবে সেই পেমেন্টের ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট ধারা অনুযায়ী কত পার্সেন্ট কি আছে সেখান থেকে আমাকে ট্যাক্সটা কর্তন করতে হবে। যদি আমি ট্যাক্সটা কর্তন করে না নেই তাহলে আমার এই খরচটা আমার এলাও করবে না। এটা ডিসঅ্যালাউ হয়ে যায়, আমার ট্যাক্স হয়ে যাবে। আমাদের টিডিএস এর ধারা কি? মোট হচ্ছে ৮৬ থেকে ১৩৯ পর্যন্ত ধারা হচ্ছে টিডিএস। এইখানে বিভিন্ন খাতে আমার কাছে টিডিএস কাটার মতো ক্ষমতা দিয়েছে, কোথাও ব্যাংককে দিয়েছে, কোথাও কাস্টমসকে দিয়েছে। যেটা যেখানে দিয়েছে। তবে আমার থেকে পেমেন্ট যেগুলো যাবে সেগুলোর আমাকে টিডিএস করতে হবে। অবশ্যই করতে হবে। আমি যখন পারচেজ করেছি সে পারচেজ এর ক্ষেত্রে দেখা গেল যে আমি টিডিএস করি নাই। আগে যেটা ৫২ ধারা ছিল। তো টিডিএস না করার কারণে কিন্তু আমার ওই পারচেজ পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যেতে পারে। আমার সেক্ষেত্রে আমার ওই টাকার ওর ট্যাক্স হয়ে যাবে। আমার এই সকল বিষয় হিসাব করে বিশেষ করে টিডিএস টা খুবই সাবধান।
টিডিএস ছাড়া যেখানে এই ৮৬ থেকে ১৩৯ ধারা পর্যন্ত যেগুলো যেখানে যে খাতে টিডিএস এর ব্যাপারটা আছে সেইগুলো হিসাব করে টিডিএসটা অবশ্যই করতে হবে। এটা সাবধান থাকতে হবে। না হলে ট্যাক্সেশন ডিপার্টমেন্ট থেকে মানে রক্ষা পাওয়া যাবে না। তাহলে এইখানেও যদি আমি কোনো বর্তায় ঘটাই আমার ফাইল কিন্তু অডিটে পড়তে পারে। এরকম আরো বহু বিষয় আছে যেটা আমার এটা অডিটে পড়ার কারণ হতে পারে। তন্মধ্যে খরচের ব্যাপারটা হচ্ছে অন্যতম। যে আমার আইনগতভাবে যেখানে যেটা বলা হয়েছে সেটা করতে হবে। এরপরে আসেন যে ওই ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে যদি আমার আইটি 10 বিভাগ সম্পদ বিবরণী যেটা, আমার সম্পদ বিবরণীতে এসে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার কোন সম্পদ বাদ গেল কিনা বা কোন অব্যাখ্যাত সম্পদ হয়েছে কিনা সম্পদ বিবরণী কিন্তু এটাও কিন্তু এক ধরনের ব্যালেন্স শিটের মতো। শেষে এসে দেখবেন যে আপনার আপনার হয়তো সম্পদ বৃদ্ধি পেয়েছে। আপনার বিভিন্ন ধরনের ইয়েতে ব্যবসার ক্যাপিটাল থেকে শুরু করে আয় যোগ করার পরে অন্যান্য সম্পদ যোগ করার পরে হয়তো ৳৫,০০,০০০ সম্পদ বৃদ্ধি পেয়েছে বা ৳১০,০০,০০০ সম্পদ এই সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আবার বলা আছে যে আপনার এই সম্পদটা কিভাবে বৃদ্ধি হবে উৎস। উৎসের মধ্যে দেখা যাচ্ছে আপনার আয়টা শুধু আছে আপনার ৳৫,০০,০০০ কিন্তু বাকি ৳৫,০০,০০০ পাওয়া যাচ্ছে না। তাহলেও কিন্তু এটা আয়ের সঙ্গে যোগ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ফাইল অডিটেবল। যদি আপনি এটা মানে সাবধানতা অবলম্বন না করেন। একইভাবে আইটি 10 বিবি অবশ্য তেমন একটা ইয়ে না। ওটা সংসার খরচের ব্যাপার। বিভিন্ন ধরনের পারিবারিক খরচের একটা বিষয়। ওইটা খুব একটা ধর্তব্য নয়। তো যাই হোক আমরা এইসব বিষয় নিয়ে আসি। এরপরে আপনার অডিটে আরেকটা কারণ আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান আইনের ৭৬ ধারাতে যে বিধান আছে সেটা হচ্ছে আমি যদি কর অব্যাহতি রেয়াত বা হেরস্কারি রেয়াত ইত্যাদি গ্রহণ করি, সেই ক্ষেত্রে আমার যুক্তিসঙ্গত ইতিপূর্বে আমি হয়তো বলেছি যুক্তিসঙ্গত মানে আমার এভিডেন্স আছে কিনা। সেইটা ইয়ে করতে হবে। আর আমি রেয়াত বেশি নিতেও পারবো না। যদি ভুলবশত নিয়ে থাকি পরবর্তী রিভাইজ এর সুযোগ থাকবে সেটাতে দেওয়া যাবে। উচ্চ করের ব্যাপারটা আমি বলছি। এখন কথা হচ্ছে যে আমার এই রিটার্ন দাখিলের জন্য কারা রিটার্ন দাখিল করবে? সেটা আমাদের আয়কর আইন ২০২৩ এর ১৬৬ ধারায় বলা আছে যে রিটার্ন দাখিল করার জন্য উপযুক্ত ব্যক্তি কারা বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কারা? সেটা কোম্পানি হতে পারে, ফান্ড হতে পারে, ব্যক্তি হতে পারে, আরো যে কারণে সমবায় সমিতি হতে পারে। সমবায় সমিতি এবার কিন্তু এই ফান্ড, সমবায় সমিতি বা আদার্স ইত্যাদি এগুলো কিন্তু কোম্পানির সংজ্ঞায় সংজ্ঞাভুক্ত করা হয়েছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তবে ট্যাক্স রেট ভিন্ন, ভিন্ন। যেমন এই ফান্ড বা সমবায় সমিতি ইত্যাদি এগুলো ট্যাক্স রেট হচ্ছে ১৫%। বাট কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 30%। আর যদি আপনার খরচ যদি ৳৩৬,০০,০০০ পর্যন্ত বা তার নিচে হয় তাহলে সেই বা আপনার ক্যাশ মানে নগদ খরচ তাহলে সেখানে 27.5%। এটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা দেখবেন এটা বিষয়টা। এখন আমরা মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে অডিট অডিটের বিষয় যেটা, অডিটের বিষয়টা হচ্ছে ১৮২ ধারা। কিন্তু ১৮২ ধারা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে প্রথমত হচ্ছে কয়েকটা ধারার দিকে দৃষ্টি দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা আ রিটার্ন দাখিলের যে আ রিটার্ন দাখিলের বিষয়টা। রিটার্ন দাখিল এই নিয়মটা বলা আছে ১৬৯ ধারাতে। আপনাকে সেই ১৬৯ ধারাটা একটু দেখতে হবে যে রিটার্ন দাখিলের ব্যাপারটাই আমাদের আইনে কি বলা আছে। রিটার্ন দাখিলের ব্যাপারে আমাদের আইনে বলা আছে যে রিটার্ন দাখিল সাধারণ নিয়মিত হচ্ছে যে বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় বিবরণী এবং তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিল বিবৃতি হিসাব পরিশিষ্ট দলিলাদি রিটার্ন দাখিল করতে হবে। আর উপধারা ২ তে বলা আছে যে কোম্পানি বা দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন হইতে আয়প্রাপ্ত কোন ব্যক্তি রিটার্নের সহিত অবশ্যই নিম্নলিখিত দলিল দিতে হবে। কিটা কি? সেটা হচ্ছে অডিটেড ব্যালেন্স শিট ও নিরীক্ষিত হিসাব বিবরণী। আর যাচাই নির্ধারিত বোর্ড কর্তৃক সময় নির্ধারিত মানদণ্ড অনুসারে প্রমাণ ইত্যাদি। নানা ইত্যাদি প্রমাণপত্র। তো যা হোক আমার এই ১৬৯ ধারার আ শর্তগুলো পরিপালন করে তারপরে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা। এখন ১৬৯ ধারায় আরো অনেক বিষয় আছে। সেইগুলো আমরা এখন এখানে এই পরিসরে আলাপ করব কিনা।
সেটা একটা বিষয়। এখানে আছে হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে সমস্ত লেনদেনগুলো হয় এই রূপ ক্ষেত্রে 238 ধারায় যা বলা আছে সেই সম্পর্কে একটা বিবরণী ওখানে দাখিল করতে হবে। আর অনিবাসী বাংলাদেশী তার রিটার্নের ভিতরে কর দায় পরিশোধের প্রমাণ সহ রিটার্ন নিকটস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে পারবেন এবং উহার দাপ্তরিক সিল সহ ইত্যাদি। তো যা হোক, অনিবাসী বাংলাদেশীর ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি তার যদি এমন ইনকাম থাকে যেটা যেটা ট্যাক্সেবল, কিন্তু অনেক ক্ষেত্রে অনিবাসী বাংলাদেশীর ব্যাপারে ট্যাক্সেবল ইনকাম হয় না, তারা যে রেমিটেন্স পাঠায় সেটা ট্যাক্স ফ্রি ইনকাম। আচ্ছা, আর রিটার্ন কে সই করবে সেই বিষয়টা আমার মনে হয় আপনারা জানেন, তারপরও বলি। ব্যক্তি করদাতার ক্ষেত্রে ব্যক্তি নিজেই সই করবে রিটার্ন রিটার্ন দাখিলের ক্ষেত্রে, অথবা তার অনুপস্থিতিতে তার কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, আহ, এবং তিনি মানসিক অপকৃত হলে পরে স্বাভাবিক কার্য করতে যদি সে অপারগ হন সেই ক্ষেত্রে তার অভিভাবক। আর কোম্পানির ক্ষেত্রে জানেন যে কোম্পানির সিইও প্রধান কর্মকর্তা। ফার্মের ক্ষেত্রে ফার্মের নাবালিক বাদে মানে যে কেউ করতে পারবে। যাক, এইসব বিষয় আপনার মনে হয় একটু দেখলেই হয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের মূল জায়গায়। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আমার রিটার্ন ৭০ ধারা অনুযায়ী আমাকে অবশ্যই সেলফে রিটার্ন অর্থাৎ স্বনির্ভর রিটার্ন দাখিল করতে হবে। আর যদি সেটা যদি সেইখানে যদি আমার কোনো স্বনির্ভর পদ্ধতির যে সমস্ত আছে ১৬৯ ধারার যদি আমরা কোনো শর্ত পরিপালন না করি তাহলে সে সাধারণ রিটার্ন হয়ে যাবে। আচ্ছা, আর রিটার্ন অবশ্যই ট্যাক্স ডেতে দাখিল করতে হবে। ট্যাক্স ডে বলতে বোঝায় আমাদের ট্যাক্স ঘোষিত ৩০শে নভেম্বর পর বছর আয় বছর শেষ হওয়ার পরে পরবর্তী ৩০শে নভেম্বর পর্যন্ত আমাদের ৩০শে নভেম্বর ট্যাক্স ডে। আর সরকার যদি সময় বাড়ায়, যেমন এখন বাড়াই দিছে 31 জানুয়ারি পর্যন্ত, তাহলে আমার ট্যাক্স ডে হবে 31 জানুয়ারি। কোম্পানির ক্ষেত্রে সাধারণত 15ই জানুয়ারি, এবং এইবার যেহেতু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করছে, কাজে আমার ট্যাক্স ডে 28শে ফেব্রুয়ারি। তো যাই হোক, এই বিষয়টা আমার মনে হয় আমরা করতে পারলাম। এখন আমরা আসি যে অডিটের ব্যাপারটা। অডিটের ব্যাপারটা আসতে হলে অডিট সংক্রান্ত ব্যাপারে যদি কোনো কিছু বলতে হয় বা করতে হয়, তাহলে প্রথমত আপনাকে ১৮০ ধারাটা ভালোভাবে দেখতে হবে। ১৮০ ধারা স্বনির্ধারণের পদ্ধতিতে আমরা যে রিটার্ন দাখিল করি সেটা ১৮০ ধারায় রিটার্ন দাখিল করি। এই ১৮০ ধারায় রিটার্ন দাখিল করতে হলে আমাদের প্রথমত আমি বারবার বলছি ১৬৯ এর উল্লেখিত সকল বিধান পরিপালন করে রিটার্ন দাখিল করতে হবে। আর ১৭৩, ১৭৪ উল্লেখিত সকল বিধান কর পরিশোধ করতে হবে। অর্থাৎ ১৭৪ এর ব্যাপারটা বাদ দিলাম। ১৭৪ হচ্ছে আমার ট্যাক্স এর পরে যদি আমি রিটার্ন দাখিল করি সেই ক্ষেত্রে আমার ডিলে ইন্টারেস্ট সহ অতিরিক্ত ৪% মাসিক হিসেবে দিতে হবে। ওইটা বাদ। আমরা আসি ১৭৩। এই ১৭৩ এর যদি আমরা যদি কর পরিশোধ না করি, ১৭৩ ধারায় হচ্ছে আমার আয়ের উপরে যে অ্যাডমিটেড লায়াবিলিটি আছে, অর্থাৎ আমার যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্সটা পরিশোধ করে আমাকে স্বনির্ধারিত রিটার্ন দাখিল করতে হবে। যদি আমি সেলফ রিটার্ন দাখিল করি তাহলে আহ, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই রিটার্নের সাথে আমার যে কর দায় আছে সেই কর দায় অবশ্যই পরিশোধ করতে হবে। যদি তা করা না হয় তাহলে এটা ফাইলটা স্বনির্ধারণ পদ্ধতি বাতিল হয়ে এটা সাধারণ পদ্ধতি হবে অথবা অডিটেও পড়তে পারে। তো এটা হলো এক। আরেকটা বিষয় হচ্ছে যে এই রিটার্ন দাখিল করার পরে করদাতা কর্তৃক পরিচালিত এই রিটার্ন দাখিল করার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রদর্শিত আয়, দাবিকৃত কর বা অব্যাহতি ক্রেডিট বা অন্য কোনো কারণে যদি করদাতা যদি ভুল করে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে করদাতা এখানে রিভাইজ রিটার্ন দিতে পারবে। এখন রিভাইজ রিটার্ন দিতে হলে আহ কি করতে হবে, এর টাইম লিমিট আছে কিনা ইত্যাদি আমাদের জানতে হবে। তা আমার টাইম লিমিট হচ্ছে ১৮০ দিন। আমি রিটার্ন যেদিন দাখিল করব সেদিন থেকে ১৮০ দিনের মধ্যে এটা সেদিন থেকে ১৮০ দিনের মধ্যে আমাকে রিভাইজ রিটার্ন দিতে হবে। রিভাইজ রিটার্ন দিতে গেলে কি হবে, কিভাবে দিব আমি রিভাইজ রিটার্ন? তা আমার প্রথমত হচ্ছে যে আমি একজন করদাতা। আমি যখন প্রথম রিটার্নটা দাখিল করলাম, দাখিল করার পরে আমার কাছে আরো কিছু ডিসক্লোজ হলো যে আমার এই আয় বাদ গেছে বা এই সম্পদটা বাদ গেছে বা আরো আমার রিটার্নটা ভুল হয়েছে।
তাহলে সেই ভুল সংশোধনী রিটার্নটা আমাকে অবশ্যই 180 দিনের মধ্যে দিতে হবে। এই 180 দিনে দিতে গেলে তখন আমার হচ্ছে যে ওই রিভাইজ রিটার্নের আমি যখন প্রিপেয়ার করলাম তখন হয়তো আমার ওখানে অতিরিক্ত আরো কিছু কর এখানে আসছে। যদি হয় তাহলে সেই অতিরিক্ত করের উপরে আমাকে 5% সরল সুদ দিতে হবে পার মান্থ। অর্থাৎ আমার যদি অতিরিক্ত 1 লাখ টাকা কর হয় আর আমি যদি 80 দিয়ে 180 দিন অর্থাৎ 6 মাসের দিকে না যাই, যদি আমি পরের মাসে রিটার্নটা দেই তাহলে আমাকে তার সাথে 1,05,000 টাকা অর্থাৎ 5,000 টাকা অতিরিক্ত দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি 1 মাসে 1 দিনে দেই তাহলে কি হবে? তাহলে আমাকে 2 মাসের জন্য 5% হিসাবে 10% দিতে হবে। কারণ হচ্ছে এবারের আইনে বলা আছে যে আপনাকে দিন গুণে নয়, ভগ্নাংশ হলে পারো সেটা 1 মাস ধরতে হবে। তাহলে যদি আমি এই রিভাইজ রিটার্নেও যদি আবার আমি যদি ভুল করে থাকি তাহলে আমার ফাইল অডিটে পড়তে পারে। এখন আমি রিভাইজ রিটার্ন দিতে পারবো কিনা এই একটা কোশ্চেন আমাদের থাকে। তাহলে রিভাইজ রিটার্ন দিতে পারবো কিনা আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আমি যদি 180 দিন পার হয়ে যায় তাহলে রিভাইজ দিতে পারবো না। আবার যদি 180 দিনের পূর্বেই আমার ফাইলটা যদি অডিটে পড়ে, এখন অডিটে পড়ার জন্য শর্ত হচ্ছে যে আমি রিটার্ন দাখিলের 2 মাস অর্থাৎ 60 দিন পরে কিন্তু আমার অডিটের কার্যক্রম শুরু করতে হবে। তাহলে আমাদের এই 2 মাস আমি নিশ্চিত থাকতে পারি যে এর মধ্যে কিন্তু আমার সংশোধনী রিটার্ন আমি দিতে পারি। বাট যদি 60 দিন পার হয়ে গেছে কিন্তু 180 দিন আসে নাই, তার মধ্যে আমার ফাইল অডিটে পড়ে গেছে, তখন কিন্তু আমি রিভাইজ রিটার্ন দিতে পারবো না। এই বিষয়টা অডিটের ক্ষেত্রে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ফাইল অডিটে না পড়ার জন্য কারণ এটা একটা পড়ার জন্য কারণ এটা। না পড়ার জন্য কারণ এটা মানে কি আমি যদি অডিটে পড়ার আগেই যদি আমি সংশোধনী রিটার্ন দেই এবং নির্ভুল সংশোধনী রিটার্ন দেই তাহলে আমার ফাইলটা আর অডিটে পড়বে না। আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমি একটু জোরে জোরে কথা বলতেছি, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? জি না। হ্যালো, না স্যার, না স্যার, সমস্যা হচ্ছে না। আপনাদের বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না? আপনারা যদি না বুঝতে পারেন বা কোনো কোশ্চেন থাকলে কিন্তু সাউন্ড দিবেন আমাকে প্লিজ। স্যার, ঠিক আছে? এক্ষেত্রে কি ট্যাক্স লাইবিলিটি আপনি যেটা বুঝাচ্ছেন স্যার, এক্ষেত্রে কি ট্যাক্স লাইবিলিটি কমানো যাবে স্যার? না, ট্যাক্স লাইবিলিটি কমানো যাবে না। আপনি প্রথম যে রিটার্নটা দিয়েছেন সেটা সেইটার ট্যাক্স সমান রিটার্ন যেটা দিয়েছেন প্রথম রিটার্নটা জি জি। সেটার সমান অথবা বেশি হতে হবে, কিন্তু কমতে পারবে না, সেইটার থেকে কমতে পারবে না। এখানে শর্তই আছে আমার ট্যাক্স লাইবিলিটি ঠিক রেখে করতে হবে। হুম, জি জি। ট্যাক্স লাইবিলিটি এবং আমার দায় ইত্যাদি। ঠিক আছে? এইগুলোর উপর কোনো হাত দেওয়া যাবে না। তো আমি যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অডিট, আর অডিটটা কিসের? আমার তো স্বনির্ধারণী রিটার্নের উপর অডিট। তাই কিন্তু আমি স্বনির্ধারণের আলোচনা করতেছি। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদের? জি। আরেকটা বিষয় হলো কি 180 ডেজ এর পরে চলে গেলে তো আর আমরা রিভাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবো না, দিতে পারবো না, ঠিক না? না, আমরা রিভাইজেশন দিতে পারবো না। সেই ক্ষেত্রে অডিটে পড়লে তখন আমরা অডিটের ক্ষেত্রে আমরা রিভাইজেশন দিতে পারবো। সেটা হচ্ছে পরের প্রশ্ন। জি কিন্তু জি। তখন আমার মানে আমি ক্ষতিগ্রস্ত। আর 180 দিনের মধ্যে যদি আমি একটা নির্ভুল যদি একটা রিভাইজ রিটার্ন দেই তাহলে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মাথায় রাখতে হবে যে অডিটটা শুরু হয় কিন্তু রিটার্ন দাখিলের পরে 60 দিন পরে। অডিটটা কিন্তু 60 দিনের আগে কিন্তু শুরু হবে না। শুরু করতে পারবে না আইনগতভাবে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি। কাজে আপনারা চেষ্টা করবেন যে যদি একটা রিটার্ন দাখিল করার পরে যদি রিটার্নটা নির্ভুল হয়নি বা হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার করদাতা আপনাকে বা আপনি ব্যক্তিগতভাবে দেখলেন যে আমি ভুল করেছি বা করদাতা বলছে ও ভাই আমার তো এই খাতে আয় ছিল ওই খাতে আয় ছিল সেটা আমাকে একটু ইয়ে করেন ওইটা রিটার্নটা রিভাইজ করে দেন। সেক্ষেত্রে কিন্তু এটা ইয়ে করা যায়। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখানে একটু এরপরে প্রশ্ন ছিল। বলুন। এটা হচ্ছে 60 দিন যে পরে শুরু হবে সেটা কি ধরেন আমাদের ট্যাক্স ডে ছিল 30শে নভেম্বর পর্যন্ত, হুম। এই 30শে নভেম্বর পর থেকে পরবর্তী 2 মাস, কারণ সরকার তো 2 মাস আবার বাড়াইছে, না, এটা কি কাউন্ট হবে? আপনার ট্যাক্স ডে যেদিন হবে তার থেকে 2 মাস। আপনার গভর্নমেন্ট যদি সময় বাড়ায়, আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমার ট্যাক্স ডে 30শে নভেম্বর, রাইট? কিন্তু জি স্যার। গভর্নমেন্ট সময় বাড়ায় দিয়ে আমাকে করলো হচ্ছে 31শে জানুয়ারি। আমার এই এখন ট্যাক্স ডে হচ্ছে 31শে জানুয়ারি। এখন তাহলে স্যার 30শে এখন কি নভেম্বর ট্যাক্স ডে নাই। 23, 24 এর জন্য ট্যাক্স ডে 31শে জানুয়ারি।
আচ্ছা স্যার, তাহলে আমি ওই বুঝাতে পারছি জিনিসটা? 31 জি স্যার 31শে জানুয়ারি থেকে 2 মাস পরে শুরু হবে। হ্যাঁ, 2 মাস পরে শুরু হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 31শে জানুয়ারি থেকে 2 স্যার মাস পর শুরু হবে এমন না কিন্তু। স্যার আমার আমি রিটার্ন সাবমিট থেকে 2 মাস। যেমন আমি নভেম্বরের 21 তারিখে স্যার রিটার্ন জমা দিছি, তাহলে আমার হ্যাঁ, ক্ষেত্রে নভেম্বরের 21 তারিখ থেকে 2 মাসের মধ্যে এখান থেকে রিটার্ন কাউন্ট হবে। হ্যাঁ, কাউন্ট 60 দিন। হতে পারে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে ব্যাপারটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আমার একজন ক্লায়েন্ট যিনি অনলাইনে সাবমিট করেছেন নিজে নিজে ভুলক্রমে ভুল করেছে সে, হুম, হুম, হুম। তো সেক্ষেত্রে রিভাইজ রিটার্নটা কি সুযোগ আছে অনলাইনে যিনি আগে সাবমিট অবশ্যই করেছেন? সুযোগ আছে। আপনি অনলাইনে যদি না পারেন তাহলে অনলাইনে রেফারেন্স নিয়ে আপনি অফলাইনে জমা দিয়ে দেবেন। সমস্যা নাই। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। কোনো সমস্যা নাই। এখানে আমি অনলাইনে দিয়েছি আমার সুবিধার কারণে। আমার বুঝতে হয়তো পেরেছি। ট্যাক্স অফিসে যাবো না বা আদার্স কোনো কিছু করবো না। নিজের কাছে কম্পিউটার ল্যাপটপ আছে। আমার সবকিছু ঠিক আছে। আমি অনলাইনে জমা দিয়েছি। হ্যাসেল কমানোর জন্য। বাট আমি ভুল করে ফেলেছি। তো ভুলের সংশোধন থাকবে না? অবশ্যই থাকবে। সেটা আমি হয়তো অনলাইনে ওটা দিতে পারতেছি না। তখন কি হবে? অনলাইনে তো আমি একটা অ্যাকনলেজমেন্ট পেয়েছিলাম বা সার্টিফিকেট পেয়েছিলাম। পেয়েছিলাম কিনা? জি সাবমিশনের পর। স্যার। তো সেইটা দিয়ে ওই রেফারেন্স দিয়ে আমি কয় তারিখে দিছি, আমার ওই সিরিয়াল নাম্বার কত ইত্যাদিতে সবকিছু দিয়ে যদি আমি একটা ব্যাখ্যা সহ রিভাইজ রিটার্ন আমি সার্কেলে জমা দেই তাহলেও হবে। সার্কেল অনলাইন করে নেবে। এটা ওরা ওদের দায়িত্ব, আমার না। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার একটু স্যার সালামালাইকুম স্যার, আমি অ্যাডভোকেট মখদুম। আমি স্যার একটু জানতে চাচ্ছিলাম যে রিভাইস রিটার্ন দেওয়ার ক্ষেত্রে স্যার আমি কি অ্যাসেট ইনক্রিজ করতে পারবো স্যার? কেন পারবেন না? আপনার অ্যাসেট ভুল হয়েছে, আপনি অ্যাসেট ইনক্রিজ করতে পারবেন। আপনি ইনক্রিজ করতে পারবেন সবকিছু, কিন্তু আপনি ডিক্রিজ করতে পারবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, আচ্ছা। তো এখন আসি আমরা এখন স্যার অডিটে ভুল পড়ার। করে যদি কোনো সম্পদ আমি বেশি দেখায় ফেলি, সেটার হ্যাঁ, সমাধান কি আসলে? সেটার সমাধান তো আমাকে এই ভুল স্বীকার করে আমাকে ওই আমার সম্পদ আমি ভুল করে বেশি দেখাইছি, যার অস্তিত্ব নাই। জি স্যার। সেখানে আমি আমার ভুল স্বীকার করে আমি একটা রিটার্ন দিতে পারি। ওরা যদি না মানে সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টের ইন্সপেক্টর আছেন। উনি ইন্সপেকশন করে দেখবেন যে আমার এই তথ্য সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে সেটা মেনে নেবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ব্যাপারটা? জি স্যার, জি স্যার। এটা এমন না যে প্রতিটা জিনিসের তো সমাধান আছে। এটা এমন না যে আপনার ইয়ে হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা। জি এখন স্যার। আসি যে আমার রিটার্নের আরেকটা বিষয় আছে যে অডিটে পড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা জানি আমরা যদি প্রথম বছর কোনো রিটার্ন সাবমিট করি সেলফে, তাহলে সেখানে আমরা যা ইনকাম শো করি সেই ইনকাম থেকে আমরা 5 গুণ আমরা ক্যাপিটাল নিতে পারি, তার যেটা ট্যাক্স ফ্রি। রাইট? জানেন তো আপনারা বিষয়টা? জি না স্যার, এটা তো আইনে কি বলা আছে স্যার 5 গুণ বা কত গুণ নিতে পারবো এরকম 5 তো গুণ স্যার? মানে আমার পাররমিক মূলধনের 20% ইনকাম দিতে হবে। তা পাররমিক মূলধন যদি আমার 1 লাখ হয় তাহলে আমার 20% হবে কত? 20,000। আমি 20,000 টাকা ইনকাম যদি আমি ডিক্লেয়ার করি, ঠিক আছে? হুম হুম হুম। আমার বলছে যে পাররমিক মূলধনের 20% নিম্নে নয় এরূপ পরিমাণ আয় প্রদর্শন করতে হবে। ঠিক আছে? তা আমার ধরেন আমি আ যদি 5 লাখ টাকা ইনকাম নেই, 5 লাখ টাকা ইনকাম ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা 20%। তাহলে এই 20% কে 100% করলে কত হবে? তাই না? হুম। কত হবে? 5 লাখের 20%। 5 লাখ 20% 1 লাখ। আপনার হচ্ছে 25 লাখ হবে। তাই না? তাহলে আমি ইনকাম শো করলাম 5 লাখ, তাহলে তার 5 গুণ 25 লাখ নিতে পারবো। ট্যাক্স ফ্রি। ও আচ্ছা আচ্ছা। এটা স্যার কোথায় পাবো স্যার? এটা বলা আছে? এটা 180 ধারার উপধারা 4, উপধারা 4 এর খ। 4 এর খ। এটা কি আয়কর স্যার আইন বিজনেস 2023 ইনকামের এর। ক্ষেত্রে স্যার? জি, এটা কি স্যার শুধু বিজনেস ইনকামের জন্য? স্যালারিড পারসন যারা ওরাও কি পারবে? এটা স্যালারি পাবে না, শুধু বিজনেস এবং পেশা পাবে। ব্যবসা এবং পেশাজীবী, যেমন আপনি একজন অ্যাডভোকেট আপনি পাবেন, আমি পাবো, একজন ব্যবসায়ী পাবে, বাট একটা স্যালারিড পারসন পাবে। কারণ স্যালারিড পারসন কিভাবে পুঁজি উনি নেবেন? এটা তো বিজনেসের ক্যাপিটাল বলা হয়েছে, মূলধন বলা হয়েছে। তা স্যালারিড পারসন তো মূলধন হয় না, কারণ উনি মূলধন খাটায় ব্যবসা করেন না।
উনি ওনার মেধা, ওনার স্কিল সবকিছু ব্যয় করে ওখানে মানে উনি এখানে রুজি করেন, বাট ব্যবসায়ী মূলধন দিয়ে রুজি করে। আমি বুঝাতে পারছি জিনিসটা? হ্যালো? জি স্যার, বুঝাতে পারছেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এরকম, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি হবে। এই ক্ষেত্রে বলা আছে যে আমি এই যে যা ইনকাম শো করব তার 5 গুণ নিতে পারবো, অর্থাৎ পারফর্মে বলবে 20% ইনকাম শো করতে আমাকে বাধ্য হবে। সেই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল হতে হবে। আগে ছিল, এটা উল্লেখ করা ছিল না, কয়েক বছর আগে ছিল, সেটা হচ্ছে যে আমার ট্যাক্স লিমিট ছাড়াও আমার ধর ট্যাক্সের স্ল্যাব হয়তো 3 লাখ পর্যন্ত এক্সাম্পটেড, বাট কোন ব্যক্তির আছে 2.5 লাখ টাকা নিয়ে সে তার 5 গুণ নিতে পারতো ট্যাক্স না দিয়ে। কিন্তু এবারে বলছে যে না, আপনি যে ইনকামটা শো করবেন পারফরমেন্স মূলধনের যে 20%, সেই 20% অবশ্যই ট্যাক্সেবল ইনকাম হতে হবে। ঠিক আছে বিষয়টা? ট্যাক্সেবল ইনকাম ছাড়া ওই ক্যাপিটাল নেওয়া যাবে না। আবার একটু যদি বলতেন বিষয়টা আবার একটু। ধরেন আপনি এখন আমাদের ট্যাক্সের স্ল্যাব কেমন, প্রথম 3.5 লাখ টাকার উপরে শূন্য আয় ইনকাম, শূন্য আয়কর, ঠিক আছে? আমার আয় যদি 3.5 লাখ টাকা হয়, তাহলে আমার ট্যাক্স হবে কত? শূন্য। জি অবশ্যই। আচ্ছা, তাহলে যদি আমি 3.5 লাখ টাকা নেই আয় 3.5 লাখ টাকা নিয়ে যদি আমি ইয়ে করি, তো তাহলে আমার 17,50,000 টাকা আমি ক্যাপিটাল নিতে পারি, কিন্তু এটা নিলে আমার ফাইল অডিটে পড়বে, এই টাকার উপর ট্যাক্স হয়ে যাবে। আমাকে কমপক্ষে 3,50,000 1 টাকা হলো নিতে হবে, যাতে আমার ন্যূনতম করটা দিতে হয় 5,000 টাকা, তাহলে আমি ক্যাপিটালটা নিতে পারবো। যদি না হয় তাহলে সেক্ষেত্রে অডিটে পড়বে। আবার আমার কি, আমি এইটা নিতে গেলে আমি কি ধরনের ব্যবসা করি তার ব্যবসার অস্তিত্ব সম্পর্কে প্রমাণাদি দাখিল করতে হবে, এভিডেন্স দিতে হবে। যেমন অস্তিত্ব সম্পর্কে কি, প্রথমত আমার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আমার একটা ব্যবসা কেন্দ্র থাকতে হবে আমার, তারপরে আমি যে ব্যবসা করি আমার লেনদেনের একটা হিসাব থাকতে হবে ইত্যাদি। এবং আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, যেমন আমাকে 31 জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মোটামুটি সেলফ সম্পর্কে কম বেশি আমরা জানতে পারলাম। হ্যালো? এটা কি স্যার প্রথমবার রিটার্ন দাখিলের ক্ষেত্রে? এটা প্রথম রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন ব্যক্তিদের প্রথমবার রিটার্ন দাখিল করে। আর আমি আমার একটা প্রশ্ন ছিল একটু, আমি বললাম যেটা, সেটা হচ্ছে 180 ধারার উপধারা 4 বললাম, আর উপধারা 5-এ যেটা বললাম যে ওই যে কম, এতক্ষণ বললাম যে কম নেওয়া যাবে না, সেটা হচ্ছে এই 180 উপধারা 5, একটু নোট নিতে পারেন, ঠিক আছে? উপধারা 5 সেকশন 180 সাবসেকশন 5 গেল। তো এই ক্ষেত্রে আমার কিছু কোশ্চেন এখন করবো না শেষে। না বলেন মাঝখানে বলেন 2-4, তাহলে মানে একটা না আমি তো বলতে চাচ্ছি, আমারও তো একটু ইয়ে মনে হয়, আপনার মাঝখানে কথা বলে ভালোই লাগেছে আমার। আচ্ছা, এরকম একটা বিষয় হলো, আমার একজন ক্লায়েন্ট আছেন, উনি মানে মানে ব্যবসা, ওনার আগের যে আর কি মাশাআল্লাহ উনি আর কি দেখাইছেন কি, ওনার রিটার্নে ব্যবসা দেখাই দিয়েছেন। হ্যাঁ, ওনার তো ট্রেড লাইসেন্স দেওয়া নাই, ওনার নামে নিজস্ব এখনো ট্রেড লাইসেন্স নাই। তো এখনো ওনার তো আসলে ব্যবসায়ী দেখানো লাগতেছে, ওনার নামে কিন্তু ট্রেড লাইসেন্স নাই। এই ক্ষেত্রে আসলে মানে করণীয় কি হবে? যদি আবার বলেন আমার জন্য সুবিধা হয় বলতে। বিষয়টা হলো কি, একজন একজন আয়কর রিটার্নে তার দেখানো হয়েছে তার মূল উৎস হলো ব্যবসা, কিন্তু ব্যবসা সাপেক্ষে যে তার ট্রেড লাইসেন্স থাকা উচিত ছিল, সেই ট্রেড লাইসেন্সটা তার নাই। তো আস্তে আস্তে ব্যবসাটাও মানে ক্যাপিটাল তো আসলে প্রতি বছর অল্প অল্প করে একটু ইনকাম দেখাইছে। তো দেখা ওনার কি ব্যবসা আছে? ওনার কি প্রকৃতই বাস্তবে ব্যবসা আছে? হ্যাঁ, বাস্তবে হলো কি, বাস্তবে ওনার ব্যবসা নাই, উনি মূলত ওনার বাবার ব্যবসায় সময় দেয়।
বাবার ব্যবসায় সময় দিলে তো হবে না, ওনার নিজের ব্যবসা থাকতে হবে। না হলে পরবর্তীতে এটা যদি বললাম অডিটে পড়লে কিন্তু তার ট্রেড লাইসেন্স ইত্যাদি এগুলো কিন্তু ডিপার্টমেন্ট চাইবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। আপনি যে কাজটা করতে পারেন, আমার অ্যাডভাইস সেটা হচ্ছে যে ওই ভদ্রলোকের যেহেতু বাবার ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি একটা এডিশনাল ট্রেড লাইসেন্স ওই ঠিকানায় করে রাখতে পারেন। বুঝতে ঠিক আছে, পারছি। ওনাকে আপনি এই যুক্তিটা দিয়ে প্লিজ, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা তো এটা আইনত দণ্ডনীয়, তাই না? স্যার যারা সবজি বিক্রি করে তাদের ক্ষেত্রে কি করবে? আহা, সবজি বিক্রেতা, সেটা হচ্ছে আপনি এই সবজি বিক্রেতা এখানে আসবেন কেন? সবজি বিক্রেতা কতজন ইনকাম ট্যাক্স দেয় বলেন তো দেখি? ওনারা টিআইএন করেন বাধ্যতামূলক। ওই সবজি বিক্রেতা যখন একটা জমি কিনতে যাবে তখন টিআইএন করবে, তার আগে ওনাকে বলেন আপনি যে আপনি টিআইএন করেন, ও আপনার উপরে কিন্তু রুখে চলে আসবে। আমরা তো এই আজকে এত বছরের অভিজ্ঞতা কম বেশি তো জানি। এটা ঠিক ঘটনা আছে হয়েছে কি ব্যাপারটা? স্যার, অনেকে স্যার ওই মানিটাকে হালাল করার জন্য এখন কি ব্যবসার আয় দেখায়। কি ব্যবসার আয়, হ্যাঁ, এরকম প্র্যাকটিস আছে স্যার, আপনি তো জানেন স্যার। প্র্যাকটিস আছে, এটা হচ্ছে হুম। কি, এখন আয়টাকে হালাল করে দেখার জন্য বিবিধ মালের ব্যবসা, কিন্তু আসলে কোনো ব্যবসা নাই। এবার কিন্তু একটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানাই, কয়েক বছর আগেই যাদের ফাইল গুলো সাধারণত দুদকে গেছে, যে সমস্ত ব্যক্তিগুলো, তাদের দেখা যাচ্ছে যে অনেকেরই ওয়াইফ মিসলেনিয়াস গুডসের ব্যবসা করে, অনেকে এ ধরনের অনেক অনেক আরো অন্যান্য ব্যবসা করে। দুদক তখন এনবিআর কে চিঠি দিল যে আপনারা মিসলেনিয়াস গুডসের ব্যবসা, বিবিধ মানের ব্যবসা দেখে আমাদের কাছে অনেক ফাইল আসে, আমরা তো ব্যবসা, যেহেতু ব্যবসার ইনকাম হয়েছে সব হয়েছে, আমরা তাদেরকে কোনো কিছু করতে পারতেছি না। তো বিবিধ মানের ব্যবসা, এই জিনিসটা থেকে আপনারা একটু মানে এখন এই এই ব্যবসাটা আপনারা গ্রহণ করেন। ব্যবসার সুনির্দিষ্ট একটা নাম থাকবে, নেচার অফ বিজনেস এর, ঠিক আছে? আর বিবিধ মানের ব্যবসাও যদি হয়, তার ট্রেড লাইসেন্স থাকবে, সুনির্দিষ্ট গুদাম থাকবে, সবকিছু, এর অস্তিত্ব ছাড়া আপনারা এটা গ্রহণ করবেন না। এসেছি কপি আমার কাছেও আছে। তো যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, অনেকে এই ধরনের ক্যাপিটাল নেওয়া গুলো করে। এখন থেকে সেই যে প্রারম্ভিক ব্যাপারে, এবার তো আইনে সব পরিষ্কার বলেই দিয়েছে, সেকশন 180 ইয়েতে ঘ, প্রদর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করতে হবে যদি আপনি ওই 5 গুণ ক্যাপিটাল নেন। ঠিক আছে, তাহলে অস্তিত্ব সম্পর্কে প্রমাণাদি কি কি আছে? একজন ব্যবসায়ী প্রথম প্রমাণ থাকে তার ট্রেড লাইসেন্স, তার একটা ব্যবসা কেন্দ্র থাকে, সে নিজের বাসায়ও করতে পারে কিন্তু ট্রেড লাইসেন্স তো থাকতে হবে। তারপরে ওই বিন থাকবে, যদি আমদানিকারক হয় তাহলে পরে তার আইআরসি থাকবে, রপ্তানিকারক ইআরসি থাকবে, ইন্ডেন্টর হলে তার ইন্ডেন্টিং আইআরসি থাকবে, আদার্স আরো অনেক কিছু থাকতে পারে, বাইং হাউস থাকলে সেটা আলাদা। তো ঘটনা হচ্ছে যে অস্তিত্ব রাখতে হবে। তো ওইটা আপনার করদাতাকে আপনার যুক্তি দেওয়া উচিত, একটু বলেন যে তা সে একটা দামি একটা ট্রেড লাইসেন্স করে রাখ, অন্তত পক্ষে নিয়মিত এটা চাল, যাতে কিছু না হোক ট্রেড লাইসেন্সটা দেখানো যায়। ঠিক আছে বিষয়টা? কিন্তু স্যার এটা তো স্যার প্রথম রিটার্নের ক্ষেত্রে আপনি যেটা বললেন এই আইনের ধারা অনুসারে প্রথম রিটার্নের হুম, ক্ষেত্রে, হ্যাঁ, তো দেখা হ্যাঁ। গেল কি একজনের, আমি অনেক বছর ধরে রিটার্ন সাবমিট করি, আমি এখন ব্যবসা শুরু করবো, সেক্ষেত্রেও কি আমি এটা নিতে পারবো, এই বেনিফিটটা? না 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 না, এটা প্রথম রিটার্নে ব্যবসায়ী এবং পেশাজীবী তার প্রথম রিটার্নে নিতে পারবে। তাহলে তো আর ওইটা মানে যারা রিটার্ন সাবমিট অলরেডি করে শুরু করে দিচ্ছে, তাহলে সে যদি এখন ব্যবসায়ী হয় তাহলে এই বেনিফিট সে নিতে পারবে না। হ্যাঁ, আবার বলেন। মানে আমি আমি 5 বছর ধরে রিটার্ন সাবমিট করি, এখন আমি নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো আমি এই বেনিফিট নিতে পারবো না। না জি না, জি, এটা বুঝতে এটা হচ্ছে, এখানে বলাই আছে আইনে নতুন কোন স্বাভাবিক ব্যক্তি, ঠিক আছে? আবার এটা কিন্তু কোম্পানিও নিতে পারবে না, কোম্পানি কিন্তু এ ধরনের ক্যাপিটাল নিতে পারে। কোম্পানিটা তার ক্যাপিটাল আসে কোত্থেকে? শেয়ার হোল্ডারদের শেয়ারের শেয়ার মানি থেকে। এটা কিন্তু শুধু ব্যক্তি শ্রেণীর করদাতা নিতে পারে, এটাও মাথায় রাখবেন। কোনো ফার্মও কিন্তু নিতে পারবে না, মানে অংশীদারি ফার্ম বলতেছি আমি। ঠিক আছে বিষয়টা? জি 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 জি। এই, স্যার তো অংশীদারি আমি ফার্মের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল স্যার। একটা একটা অংশীদারি ফার্ম 13 জন অংশীদার নিয়ে গত বছর জানুয়ারিতে তাদের ব্যবসা শুরু করে ট্রেড লাইসেন্সের মাধ্যমে। কিন্তু স্যার তারা টিন সার্টিফিকেটটা করেছে, মানে জানুয়ারিতে ব্যবসা শুরু করলেও টিন সার্টিফিকেট করেছে সেপ্টেম্বরে গিয়ে। হুম, তো ওই অর্থ বছরের যে 6 মাস পড়ে গেছে, ওই 6 মাসের কোনো রিটার্ন তারা দাখিল করেনি। তো পরবর্তীতে এই বছর তারা রিটার্ন দাখিল করেছে, মানে
22 জুন জুলাই থেকে 23 জুন পর্যন্ত যে অর্থ বছর এটা রিটার্নটা দাখিল করেছে এই বছর। তো স্যার ওই গত যে 6 মাস, এই 6 মাসের তারা কোনো রিটার্নও দাখিল করেন এবং টিন সার্টিফিকেটটাও সেপ্টেম্বরে ছিল। তো স্যার সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে স্যার? তিন সার্টিফিকেট সেপ্টেম্বর কততে ছিল? স্যার সেপ্টেম্বরের 14 বা 15 তারিখ এরকম ছিল, মানে জুলাইয়ের পরে ছিল, এটা কনফার্ম আর কি। মানে জুলাইয়ের জুনের পরে পরে ছিল। বলতে যে আমাদের এই জুলাই 22-এ ছিল, এই তো? মানে স্যার ব্যবসা তো শুরু করছে 22 জানুয়ারিতে, ট্রেড আচ্ছা, লাইসেন্সও করছে 22-এ 22 জানুয়ারিতে, কিন্তু স্যার টিন সার্টিফিকেটটা করছে এই ক্ষেত্রে মানে জুনের পরে আর এই কি। ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলি যে সেটা হচ্ছে প্রথমে টিন সার্টিফিকেটের ডেট নিয়ে অনেকের কনফিউশন আছে। এইটা আমরা একটু খোলাসা করতে পারি। সেটা হচ্ছে জি। আমি কিন্তু আজকে টিআইএন ওপেন করে আমি 20 বছর আগের থেকে রিটার্ন দিতে পারি। ও অনেকের আচ্ছা। ধারণা যে আমি আজকে টিন করেছি, আমার তো রিটার্নের মানে ডিউ হবে হচ্ছে আগামী জুলাই 24-এ। ব্যাপারটা তা না। আমার যদি করযোগ্য আয় অতীতে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আজকে টিআইএন করে আমি অতীতে যে কয় বছর আমার করযোগ্য আয় ছিল পৃথক পৃথক ভাবে সেই কয়টা রিটার্ন, ইটস কল্ড মানে এরিয়া রিটার্ন অর্থাৎ বকেয়া রিটার্ন। এই জি স্যার। বকেয়া রিটার্নটা আমি দিতে পারি। এটা অনেকের মধ্যে কিন্তু এই স্বচ্ছতা বা এই ধারণাটা নাই। অনেকেই জি এই জিনিসটা বোঝায়। জি আমরা স্যার। আমরা তো অনেক গ্রুপেও দেখি যে ভাই আমি টিন করেছি এত, তো আরেকজন আবার কমেন্ট করে দেয় যে তাহলে তো আপনার রিটার্ন ডিউ হচ্ছে 24-এর জুলাইয়ের পরে। বাস্তবতা তা না। আমার জি করযোগ্য স্যার। আয় যদি থেকে থাকে, যে বছর থেকে ছিল আমি সেই বছর থেকে দিতে পারি, আজকে আমি রিটার্ন মানে টিআইএন করে। আমি বুঝতে বোঝাতে পারছি পারছি। জিনিসটা? তাহলে তো স্যার ওই 6 মাসের রিটার্নটাও তাদের দেওয়া উচিত আর কি। 6 মাসের রিটার্নটা তাদের বকেয়া রিটার্ন। এটা দেওয়া উচিত কয়েকটা কারণে। একটা কারণ তো অবশ্যই, সেটা হচ্ছে এই 13 জন তো ওখানে ইনভেস্ট করছে। জি স্যার, তাদের পার্সোনাল ইম্প্যাক্টও আছে স্যার। তাদের পার্সোনাল ইনভেস্টমেন্ট, কাজে এখন তাদের ওই সুযোগটা সীমিত হয়ে গেছে। সীমিত হয়ে গেছে কিরকম? যে তাদের পার্সোনাল রিটার্ন সাবমিট হয়ে গেছে। জি স্যার। এখন এখানে ওই 6 মাসের রিটার্ন দিতে গেলে তাদের পার্সোনাল রিটার্নের উপরেও কিন্তু সেই একই রকমের একটা আসে। তো যার কারণে আমার মনে হয় যে এই মুহূর্তে যদি কোনো কিছু বিপরীত কিছু না ঘটে থাকে, ওটা ইগনোর করাটাই উত্তম। জি স্যার। এবং স্যার আমি ওদের বোঝাতে ওদের পারছি? পার্টনারশিপ ফার্ম তো স্যার যে কারণে ওই 6 মাসের যে টার্ন ওভারও 50 লাখের কম ছিল এবং প্রফিটও ছিল না আর কি। আচ্ছা, তো ওই তো তা হিসাবে হোক। তো জিরোই আসে। আর এই বছর তাদের আবার মানে টার্ন ওভারের উপরে 6%-এ আমি মানে ট্যাক্সটা ক্যালকুলেশন করে দিয়েছি আর কি। তো ঠিক আছে, আমরা মনে হয় প্রায় ঘন্টাখানেক আলোচনা করলাম। তো যদি কিছু মনে না করেন, তো আমরা কি 5 মিনিট ব্রেকে যেতে পারি? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা, তো ঠিক আছে। জাস্ট তাহলে এখন বাজে হচ্ছে 9:52। আমি 9:56-তে আসছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, সাব্বির ভাই আছেন? ভাই এখানে দেখতেছি আপনারা তো অনেকে অনেক 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 বেশি 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 কাজ করেন দেখি। আমরা যারা কাজ করি না, আমাদের আসলে আপনারা একটু বলেন তো, স্যার আসুক ততক্ষণে, যে এই নতুন আইনে আসলে জটিলতা কি কি, ব্যক্তি করের ক্ষেত্রে জটিলতা কি কি একটু বলেন তো, যে ভালো জানেন আর কি। একটু সিনিয়র যারা আছেন ভাই, কেউ কি বলবেন? ভাই জটিলতা তো এমনি বলা যাবে না ভাই, আপনার প্রবলেম বুঝে জটিলতা বলতে হবে। জটিলতা তো অনেকই আছে। ওভারঅল এই নতুন আইনে যে পরিবর্তনগুলো হয়েছে, মানে কোন জায়গাটাতে বেশি জটিল হয়েছে কোনটা, এটা আমাকে একটু বলেন, তাহলে আমি পড়ার পরে হয়তো কোশ্চেন সবচেয়ে করতে জটিল পারবো। হয়েছে কি জানেন? সবচেয়ে জটিল হয়েছে আপনি যে অব্যাহতি প্রাপ্ত, তারপরে আপনার ট্যাক্সের রিবেট, এগুলো হচ্ছে জটিল আর কি। মানে আপনি এগুলা যেগুলো এগুলা লিমিট কমে আসছে আর কি। হ্যাঁ, কমে আসছে না, মানে আপনি যদি
ইনকাম ট্যাক্স আমার কর দিবসের পরে আমাদের যে টাইম বার আছে যেটা 30শে নভেম্বর, এটা এখন 1 জানুয়ারি পর্যন্ত করছে, বুঝতে পারছেন? তো এরপরে ব্যক্তির দিতে ক্ষেত্রে গেলে আমি রিবেট পাবো না। শুধু তো রিবেট পাবেন না এটাই, কিন্তু আপনার যে এক্সাম্পশন যেগুলো আপনাকে দিতে অব্যাহতি, হ্যাঁ হ্যাঁ রিবেট হ্যাঁ তো হচ্ছে পরে। আপনি হ্যাঁ। স্যালারি কাটতে 1/3, তারপরে 1/3 অথবা 4.5 লাখ, 4.5 ওইটা লাখ পাবেন না। এটা পাবো না। ও এটা পাবেন না, ট্যাক্সের রিবেট পাবেন না, তারপরে পেনাল্টি চার্জ হবে, বুঝতে পারছেন? ও, বিশাল জিনিস, এটা মারাত্মক একটা জিনিস। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার পার্সোনাল রিটার্নের ক্ষেত্রে মানে বড় সবথেকে আঘাত বড় আর কি, বড় ব্যাপার। বড় আঘাত। ভাই যারা প্রাইভেট জব করে তাদের তাদের যাদের হাইলি পেইড যারা তাদের তো অনেক তাদের তো টাকা অনেক ট্যাক্স অনেক অনেক আসতেছে ট্যাক্স বাড়বে এখন। হুম, এই 4.5 লাখ জন্য। তো তাদের 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 অনেক বেশি টাকা ট্যাক্স আসতেছে এবং তাদের বোঝাতে অনেক কষ্ট হচ্ছে আসলে। কারণ এই আমার পরিচিত আর কি, যেমন আমি 2-4 রিটার্ন করে দেই আর কি। তো একজন আমাকে বলতেছে যে আমাকে ট্যাক্স ট্যাক্স আসলে আমি দিতে চাই না, আপনি আমাকে কিভাবে পারেন একটু ইয়ে করে দেন। এটা তো আসলে আমি দেখতেছি যে মানে আইনগতভাবে তো কোনো সুযোগ নেই। সুযোগ নেই। জি আসসালামু আলাইকুম। আসলে 4.5 লাখ টাকা আগেও ছিল, আগের আইনেও আপনার ছিল হাউস রেন্ট ছিল 3 লাখ, 1,20,000 ছিল মেডিকেল, 30,000 ছিল কনভেন্ট, সব মিলায় 3.5 লাখই ছিল, আচ্ছা আচ্ছা। 4.5 লাখই ছিল সব মিলায়, 4.5 লাখ। অতএব এটা সমস্যা না। আপনি কি ভাইয়া এটা নিতে পারবেন ট্যাক্স ডে এর পরে গেলে? যেভাবে বলতেছেন এটা সমস্যা না, আপনি কি ট্যাক্স ডে এর পরে গেলে আপনি এটা নিতে পারবেন? ট্যাক্স ডে পরে গেলে কেন নিতে পারবেন? আগে কি ট্যাক্স ডে পরে ছিল? ট্যাক্স ডে পরে তো নিতে পারবেন না, এটা তো নতুন আইনে বলা আছে। এটা নিতে সমস্যা না পারেন। বলতে যে এক ভাই বলল যে আপনার বুঝাইতে কষ্ট হচ্ছে, তা আমি এই জন্য বললাম যে আগের মতোই আছে, ঠিক আছে। এটা অ্যামাউন্ট আগের মতোই আছে, কিন্তু আমি যে এক্সাম্পশনটা পাবো না আর কি, রিটার্ন সাবমিট করলে সেক্ষেত্রে এই বেনিফিটটা আমি নিতে পারবো না। এটা তো আইনে বলা আছে, এটা আমি কেউ পরিবর্তন করতে পারবো? না 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 না। তাইলে আইনে তাহলে যেটা ওনাকে বলা আছে এটা তো ওনাকে কেউই তাহলে পরিবর্তন আমাদের করতে পারবে না। বুঝাইতে হবে যে আরো 2 মাস টাইম আছে, আপনি এর মধ্যেই রিটার্ন দিয়ে দেন। আর 1 মাস টাইম আছে, হ্যাঁ, এর হ্যাঁ, এটা মধ্যেই কিন্তু রিটার্ন দিয়ে দেন। এরপর থেকে চেষ্টা করবেন 30শে নভেম্বরের ভিতরে করার জন্য। জি জি জি, জি, এটাই হলো আসসালামু কথা। আলাইকুম। কাজে লাগছে না। জি, আসসালামু আলাইকুম। আমি আসলাম। তো আপনাদের আর কিছু বলার আছে কি এই 180 ধারা সংক্রান্ত ব্যাপারে? আর একটা জরুরি বিষয় আমার বলার ছিল, বলবো কি? জি বলুন প্লিজ। আচ্ছা, একটা ধরেন একটা কোম্পানির রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে ওনাদের তো এই বছর, আগের বছর পর্যন্ত ওনাদের যে পরিমাণ, এটা মূলত একটা পার্সোনাল প্রোপ্রাইটরশিপ বিজনেস। সো জি ওই বিজনেসে সে সাধারণত ভাবে লিমিটেড কোম্পানিগুলোর সাথে তার বিজনেস, তারা যে পরিমাণ উৎসে কর কর্তন করতো সেই পরিমাণই সে সেল দেখাইতো, এবং এর থেকে বেশি সেল তাকে দেখাইতে হইতো না। ঠিক আছে, জি না দেখায় মানে ওটার ভিতরে ইনকাম দেখায়, ওটার ভিতরে সে ট্যাক্স দেখায় দিত, যেটা সাধারণভাবে সবাই করে আর কি। তো কথায় ব্যাক এখন, ক্যালকুলেশন করে যা আসতো ওইটা আয় দেখা। হ্যাঁ হ্যাঁ, যে ওইটাই সে আয় দেখায় দিত। এখন এই বছর ওনার জন্য একটা ইয়া আসছে, চিঠি আসছে যে ওনার জন্য অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার জন্য বলতেছে। তো উনি তো এই বছর, আগের বছর পর্যন্ত টিডিএস যা কর্তন হইতো সেটাই দেখাইতো, এখন তো এনবিআর থেকে চিঠি আসছে যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার জন্য। এখন এটার ক্ষেত্রে করণীয় কি, তার কি করা উচিত হবে? এটা এই চিঠিটা জাস্ট, এই চিঠির একটা জবাব দিতে হবে যে ওনার এই মানে ওনার নেচার অফ বিজনেসটা কি সাপ্লাই, ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু আবার একটা আলাদা হিসাব। উনি যেভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে আসছেন এটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং তো 82C হবে না।
এটা ন্যূনতম করের আওতায় পড়ে না। এখানে হচ্ছে 82C বা ন্যূনতম করের আওতায় যেটা এটা হয়, যে ধরেন একজন সাপ্লায়ার সাপ্লাই দিচ্ছেন, তার এগেনস্টে বিলের এগেনস্টে ট্যাক্স কেটে নিচ্ছে এইটা। আবার উনি যেহেতু উনি ম্যানুফ্যাকচারার, কাজে উনি র ম্যাটেরিয়াল পারচেস করছেন। র ম্যাটেরিয়াল পারচেস করার সময় কিন্তু ওনার একটা টিডিএস হচ্ছে, সেটা হচ্ছে এখনকার আইনে 4%। র ম্যাটেরিয়াল পারচেসের ক্ষেত্রে 4% টিডিএস করতে হয়। উনি যখন পারচেস করতে যাচ্ছেন, পারচেসের ক্ষেত্রে উনি র ম্যাটেরিয়াল পারচেস করলেন, করার পরে উনি যখন পেমেন্ট দেবেন তখন হচ্ছে 4% ওই ভদ্রলোককে দেবেন তার ট্যাক্স। আবার ইনি যখন আহ আহ, মানে যদি র ম্যাটেরিয়ালস লোকাল পারচেস না করে আমদানি করে, আমদানি করলে পোর্টে তার ট্যাক্স কেটে নেবে, ট্যাক্স ভ্যাট ইত্যাদি, তার মানে ট্যাক্সের পোর্শনটাই আমরা আসি। তো সেখানে কিন্তু 4% ট্যাক্স কেটে নেবে ওনার 4% ট্যাক্স কেটে নেওয়ার পরে যেটা হবে, উনি এখানে প্রোডাকশন করবেন। প্রোডাকশন করার পরে তারপরে উনি ওনার ওই পণ্যটা উনি কিন্তু র ম্যাটেরিয়াল পারচেস করছেন। কথাটা আমি বারবার বলছি, র ম্যাটেরিয়াল। কিন্তু এখানে রপ্তানিকারকের ফিনিশড গুড আমার কাছে র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়ালটা যখন আমি ফিনিশড গুড তৈরি করে আমি বাজারে দিচ্ছি, বাজারে দেওয়ার পরে কি হচ্ছে, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আবার আমার কাছ থেকে ট্যাক্স ডিডাকশন করছে। ঠিক আছে, করার পরে কি হচ্ছে, আমার কিন্তু আমি উৎপাদন করলাম, উৎপাদন করে আমার আমি আহ ওখানে আমার একটা ট্যাক্স কর্তন করা হয়েছে, আবার এখানে আমি যখন সাপ্লাই দিচ্ছি তখন আমার একটা ট্যাক্স কর্তন করা, আমার দুইবার ট্যাক্স কাটা হচ্ছে। আইনত তো একজনের দুইবার ট্যাক্স কাটা হয় না। এখানে আমাদের অ্যাসেসমেন্টও দেখলাম যে অনেক সার্কেলেই ভুলভাবে অ্যাসেসমেন্ট হচ্ছে। একটা হচ্ছে ন্যূনতম কর হিসাবে 82C আমি যেটা সাপ্লাই দিচ্ছি তার উপরে ট্যাক্স করে ওটা চূড়ান্ত কর দায় করে দিচ্ছি। আবার আমার আমদানির উপরে এসে আমার এখানে উৎপাদনকারী হিসাবে আমাকে আমার অ্যাসেসমেন্টটা করতেছে। এটা আসলে হবে না। মূল বিষয়টা এরকম হবে, সেটা হচ্ছে যে আমি পণ্য উৎপাদন করে আমি যখন বিক্রি করতে যাচ্ছি তখন আমার একটা ধারণাগত একটা, আমি তো একটা প্রফিট আমি এখন অ্যাড করছি, এই প্রফিট অ্যাড করে কিন্তু আমি সেল করতেছি। সেক্ষেত্রে আমার আমদানি পর্যায়ের ট্যাক্স এবং আমার এই প্রফিটের ট্যাক্স যদি সমান হয়, তাহলে যে ভদ্রলোকের কাছে আমি মাল বিক্রি করতেছি তাকে আমার বিল অফ এন্ট্রির কপি দিতে হবে, দিয়ে যে আমার এই হয়, কাজে আমার এখানে টিডিএস কর্তন করা যাবে না। বা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার টিডিএস কর্তন না করার জন্য এনবিআর এ আপনার এক্সামশনে অ্যাপ্লিকেশন করতে হয়, যে আমার এই ব্যবসার নেচার এই ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে আমার সাপ্লাই পর্যায়ে যেন ট্যাক্স না কাটে এই মর্মে একটা সার্টিফিকেট। এনবিআর যে সার্টিফিকেটটা দিলে, সেই সার্টিফিকেটটা যখন আপনি মাল যখন সাপ্লাই দিচ্ছেন, এই সাপ্লাই তখন ক্রেতার কাছে ওই সার্টিফিকেট দিলে ক্রেতা ট্যাক্স না কেটে আপনাকে টাকাটা দিয়ে দেবে। এটা হচ্ছে নিয়ম। আর আপনার এখানে ট্যাক্স রিফান্ডও হতে পারে, অতিরিক্ত ট্যাক্স আপনাকে দেওয়াও লাগতে পারে, যেহেতু আপনি উৎপাদনকারী। মালের আকার পরিবর্তন না করে যদি আমি বিক্রি করি, আমি একজন আমদানিকারক, আমি মালের আকার পরিবর্তন না করে বিক্রি করলাম, সেই ক্ষেত্রে আমার পোর্টে যে ট্যাক্সটা কর্তন করা হয়েছে সেই ট্যাক্সটাই কিন্তু মোটা মানে ধরে নিতে হবে যে আমার চূড়ান্ত কর দায়। কিন্তু যেহেতু ন্যূনতম কর দায়ের একটা বার আমাদেরকে দিয়ে দিছে, কাজে আমি যদি অতিরিক্ত আমার ওই ট্যাক্সের বাইরে যদি ওই যে ট্যাক্স কর্তন করা হয়েছে তাতে হয়তো আমার লাভ হতো 1 কোটি টাকা, কিন্তু আমি ওই দেখা যাচ্ছে যে 1.5 কোটি টাকা বিক্রি করি, তাহলে 50 লাখের উপর আমাকে অতিরিক্ত কর দিতে হবে। আর যদি আমি আহ 50 লাখ প্রফিট করি, 1 কোটি টাকা ট্যাক্স হয়, যেটা আয় হওয়ার কথা ট্যাক্স যেটা ডিডাকশন হয়েছে তার উপরে, তাহলে আমার অতিরিক্ত কর আমি ফেরত পাবো না। এটা হচ্ছে সরাসরি ন্যূনতম কর 82C ক্ষেত্রে। কিন্তু উৎপাদনকারীর ক্ষেত্রে আমার যে ট্যাক্স কর্তন করে নিছে, সেই ট্যাক্সে আমি ধরেন আমার কর্তন করে নিছে 1 কোটি টাকা ট্যাক্স কর্তন করছে, কিন্তু আমি যে পণ্য যে উৎপাদন করছি সেটা সেল দিছি, আমার ট্যাক্স হয় 50 লাখ, তাহলে বাকি 50 লাখ কিন্তু আমি রিফান্ড ক্লেম করতে পারি, অথবা পরবর্তী কোনো বছরে আমি অ্যাডজাস্ট করতে পারি। আমার সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার যখন IT-30 হবে, অর্থাৎ কর পরিগণনা পত্র যেটা বলা হয়, ইনকাম ট্যাক্স আমার অ্যাসেসমেন্টের পরে যখন IT-30 হবে, IT-30 এটা ক্লেম করতে হবে। যদি কোনো কারণে তারা এটা IT-30 আমাকে ক্রেডিট না দেয়, তাহলে পরবর্তীতে IT-30 সংশোধনের জন্য আমাকে আগের ছিল হচ্ছে 173(1), এখন 330(1). 330(1)-এ আমাকে সংশোধনী দরখাস্ত দিতে হবে,
ইনকাম ট্যাক্স অফিস, আমার আইটি সংশোধন করে দেন, কারণ আমি এখানে রিফান্ড পাবো। উৎপাদনকারী, এখানে রিফান্ড পাওয়ার একটাই ব্যক্তি আছে, সেটা প্রতিষ্ঠানের সাথে উৎপাদনকারী। উৎপাদনকারী কিন্তু তার অতিরিক্ত কর কর্তন হলে রিফান্ড ক্লেম করতে পারে। আমি বোঝাতে পারছি কি আপনাকে? হ্যাঁ, আর সেটা আমি বুঝতে পারছি। আপনার ওই ভদ্রলোকের কিন্তু যেভাবে অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্টটা ভুল অ্যাসেসমেন্ট হচ্ছে। ওটা 82C হবে না, অর্থাৎ 163 ধারা, বর্তমানে যে 163 ধারা সেটা হবে না। হ্যাঁ, না সেটা ঠিক আছে, মানে যেটা জেনারেল আগে থেকে চলে আসছে, এতদিন পর্যন্ত ওনার যে উচ্ছে করকর্তন যা হইতো, সে মানে ওনার ওনার তো আসলে প্রপার্টি ইস্যু বিজনেস, তো ওনার ধরেন আমি একটা গত বছরের একটা আছে, আমি ওনার এইটা দেখার জন্য, ওনার প্যাটার্নটা বুঝার জন্য আমি প্রায় ওনার পূর্ববর্তী প্রায় 5 বছর বা 7-8 বছরের রিটার্ন দেখছি যে আসলে প্যাটার্নটা কি করছে তারা। সো আমি যখন দেখছি, তখন দেখলাম যে ওনার প্রতি বছরই যে পরিমাণ উচ্ছে করকর্তন হয়েছে সেটা কি চূড়ান্ত কর দেয়, মানে ও অতটুকু দেখায়া অতিরিক্ত আর কোনো ট্যাক্স তাকে সে দেয় নাই। সো এই বছর এনবিআর থেকে, মানে গত বছরও প্রায় ওনার চূড়ান্ত মানে উচ্ছে করকর্তন ছিল প্রায় 15 লাখ টাকার মতো, 15 লাখ সামথিং, প্রায় 16 লাখ টাকার মতো। তো ওনার এইটাকেই উনি ব্যবসায়ের ইনকাম স্টেটমেন্ট যেগুলোর সাথে দিছে সাপোর্টিং, ওগুলাতে এই পরিমাণই দেখাই দিছে যে আমার আয় এই 15 লাখ টাকার ভিতরেই, মানে রেঞ্জের ভিতরেই, প্রায় মানে তার 27 লাখ টাকা আয় দেখাইছে মোটামুটি, যে আমার 27 লাখ টাকার মতো আয় আছে, আর আমার এই 15 লাখ টাকাই মানে যা ট্যাক্স আছে আমার অতিরিক্ত আর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, এটা ভাবে এভাবে ডিক্লারেশন। একটা ইনকাম হতো 60 লাখ, 60 লাখ, যদি 60 লাখ দেখাই নাই, 60 লাখ দেখায় নাই। যাই হোক, গত বছর পর্যন্ত আমি দেখছি যে ওনাকে এরকম ভাবে উনি দেখায় গেছেন আর কি। তো বুদ্ধিমানের মতো কাজ করছে। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে উনি 27 লাখ পর্যন্ত দেখায় গেছেন। তো এখন এখন এই বছর ওনার একটা মানে ইয়া আসছে, দেখলাম এনবিআর থেকে নতুন চিঠি আসছে, পরে আমাকে বললো যে এরকম একটা নতুন চিঠি আসছে। আমি গত বছর পর্যন্ত দেখলাম যে ওনার এই অবস্থা, তো একটা নতুন চিঠি আসছে যে এনবিআর থেকে বলতেছে যে ওনার অগ্রিম কর পরিশোধের জন্য, চিঠি দিছে। তো এইটাই আমি মূলত ওনার মানে কি এই সমাধানটা ক্ষেত্রে দিবেন। আমি বলি, সেটা জি হচ্ছে উনি যে গত বছর যে ইনকাম শো করছেন, সেই ইনকামের যে পরিমাণ ট্যাক্স হয়, ঠিক আছে, জি জি আমার তো এবছরও তো আমি সাপ্লাই দিছি বা উৎপাদন করছি, আমার ট্যাক্স তো ওই পরিমাণ ট্যাক্স আমার আছে, কাটা আছে, তাই না? জি, অবশ্যই কাটা আছে। এক্ষেত্রে একটা চিঠি দিতে হবে যে আমার গত বছরে আমার আয় ছিল এত, কর পরিশোধ এত, যা সম্পূর্ণরূপে উচ্ছে কর্তৃত কর। একই জি ভাবে আমার এবছরেও আমার যা উচ্ছে কর্তৃত কর আছে, সেই করে আমার করযোগ্য আয়ের সঙ্গে মানে কর সমন্বয়যোগ্য, তাহলে জি জি অতিরিক্ত কর আমাকে দিতে হবে না, ঠিক আছে? জি তো সেক্ষেত্রে আমাকে ওই 100 এটা হচ্ছে উচ্চ কর্তনের হচ্ছে 154 ধারা মনে হয়, সরি এটা তো 100 অগ্রিম কর 164। তো সেখানে হচ্ছে আমাকে এই করটা অগ্রিম করি, তো 154 ধারায় আমাকে কোনো কর পরিশোধ করতে হবে না, ঠিক আছে? 154, জি জি হ্যাঁ। ঠিক আছে, এইটা জি, আপনার ওই ধন্যবাদ। জি জি এই একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, এই যে আর কি ব্যাখ্যাটা দিতে হবে যে কেন আমার উচ্চ কর্তন হবে না, এটা ইগনোর করলাম কেন, ঠিক আছে? জি আবার জি যদি উনি অবশ্যই। ইগনোর করেও যান, ওনাকে চিঠি দিলেও যদি এই চিঠির জবাব না দিয়েও যদি ইগনোর হয়, অ্যাসেসমেন্টের সময় কোনো সমস্যা হবে না। কারণ অ্যাসেসমেন্টের সময় তো আমাকে দেখা হবে যে আমার যতটুকু আমার কর পরিশোধ আছে আর জি আমার কর দায় যত আছে, সেটার জি 75% কাভার করে কিনা। যদি কাভার করে, জি তাহলে ওরা আর আমার সরল সুদ করতে পারবে না, জি ঠিক জি আছে? জি জি আরেকটা বিষয় আমিও। আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, সেটা হচ্ছে সরল সুদের কোশ্চেন যখন আসলো, এই হিসাবটা আপনারা একটু মাথায় রেখেন। আরো আরো আরেকটা বিষয় আমি বলবো আপনাদের, দুটো বিষয় আপনারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে একটা সরল সুদের ব্যাপার যেটা আছে, এই সরল সুদটা কিন্তু সর্বোচ্চ 2 বছরের জন্য কর্তন করা হয়। কিন্তু কথা হচ্ছে যে ধরেন আপনি এখন সেলফে একটা রিটার্ন দিচ্ছেন, যে রিটার্নটা আপনি এখন দিচ্ছেন আপনার অ্যাডমিটেড লাইবিলিটি যেটা আছে, সেটা আপনি ওই যে আপনার হচ্ছে কি বলে ওকে, অ্যাডমিটেড লাইবিলিটি আপনি করে রিটার্ন সাবমিট করলেন, ঠিক আছে? 173 ধারায় আপনি ট্যাক্স দিয়ে দিচ্ছেন। ট্যাক্স দিলেন কবে? আজকে ধরেন ডিসেম্বরের হচ্ছে
আজকে 15 তারিখ, আজকে আপনি রিটার্নটা সাবমিট করেছেন কথার কথা, তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর মানে 5.5 মাস হয়। ম্যাক্সিমাম সার্কেলে কিন্তু 1 বছরের জন্য রিটার্ন মানে 2 বছরের জন্য চার্জ করে, কিন্তু অ্যাকচুয়ালি হবে 5.5 মাসের। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যখন ওরা সরল সুদ করবে আপনি বলবেন আমার রিটার্নের সাথে আমার ট্যাক্স লাইবিলিটি সব দিয়ে দিছে, কাজেই আমার সরল সুদ হবে 5.5 মাস, যেদিন রিটার্ন সাবমিট করেছেন সেই পর্যন্ত। এটা একটা আবার বলেন ঠিক স্যার, আছে? বুঝিনি স্যার, এটা একটু আবার বলেন স্যার। এই যে অগ্রিম কর না দেওয়া থাকলে আমার যা কর হয় সেই করের উপরে কিন্তু সরল সুদ দিতে হয় 10% হিসাবে বছরে। জি। তো সেখানে ওরা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই সরল সুদ ওরা মানে চার্জ করতে পারে, তারপরে আর পারে না। কিন্তু দেখা গেল যে আমি রিটার্ন সাবমিট করতেছি আজকে 15 ডিসেম্বর, আমার সরল সুদ গণনা হয় হচ্ছে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে 15 ডিসেম্বর মানে 5.5 মাস। আমার সরল সুদ হওয়ার কথা, আমার যে ট্যাক্স হয়েছে তার উপরে 5.5 মাসের, কিন্তু ওরা হিসাব করে 2 বছরের। আপনার এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যেন আপনি যেদিন সাবমিট করছেন সেই পর্যন্ত আপনার সরল সুদটা কর্তন করে। তার থেকে বেশি কর্তন করলে আপনি সংশোধনী IT 30 সংশোধনের জন্য দরখাস্ত দেবেন, আর আপনার থেকে অতিরিক্ত পেটে নেবেন। ওরা 2 বছরের করে কি হিসাবে স্যার, কিসের উপর বেসিস কইরা? আরে 24 এখানে মাস করা যাবে তাই? সর্বোচ্চ 2 বছর কাটা যায়, ব্যাস করে ফেললাম, হয়ে গেল। এটা তো ঠিক হইলো আছে? না স্যার। হইলো না, কিন্তু করতেছে তো। আমার কাছে তো অনেক আসছে, আমিও তো ধমকায় টমকায় আসছি ওদের। আমার বই পেশ কাটতে কি মানে আইন জানো না কিছু না, বই বাইর করে দেখাই দিয়েছি এখানে এই হবে ওই হবে। স্যার IT 30টা একটু স্যার বিস্তারিত আমাদের কালকে একটু দেখাবেন। IT 30 আর IT 88 বিগ, আর যে অ্যাসেসমেন্টের যে নোটিশের ফর্ম গুলো, এগুলো স্যার কালকে একটু বিস্তারিত আমাদের দেখাবেন। আর আপিল গ্রাউন্ডস কিভাবে প্রিপারেশন করতে আচ্ছা হয়। ঠিক আছে, এটা কি আগামীকালের ডেটে আছে? হ্যাঁ, আগামীকাল আপিল গ্রাউন্ডস প্রিপারেশন আছে স্যার। ও রে আল্লাহ, পর জি স্যার। স্যার এখানে আপনি যে 82C নিয়ে ডিসকাস করতেছিলেন, এটা প্রশ্ন ছিল বলতে কি স্যার, উৎপাদনকারী সংজ্ঞাটা আমি বইয়ের ভিতরে কোথায় পাবো স্যার? হ্যাঁ, আপনি যে ম্যানুফ্যাকচারিং এর সংজ্ঞাটা বললেন না, আমি 82C না ওদের জন্য। যেমন হচ্ছে গ্যাস কোম্পানির ক্ষেত্রে আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেটা গ্যাস কোম্পানি আর কি স্যার, গ্যাস আমরা যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এগুলো আর কি স্যার। আমার ক্ষেত্রে স্যার আমি কিন্তু মানে গ্যাস ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসার পরে সেটা বোতলিং করেও বিক্রি করি, আবার ইন্ডাস্ট্রি গুলাতে আবার বাল্কেও সেল করি। তো এক্ষেত্রে স্যার আমার যখন অ্যাসেসমেন্ট হচ্ছে, ওরা আমাকে, আমি তো আসলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরেই আছি। আমার গ্যাসের ক্ষেত্রে তো এটা আমি বোটলিং করে বিক্রি করতেছি, এটা ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওরা কিন্তু হ্যাঁ, আমার অ্যাসেসমেন্ট আমার করার সময় ওরা বোটলিংটা আমার হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং হবে, ঠিক আছে। আর আমি বাল্কের যেটা সরাসরি দিয়ে দিছি সেটা কিন্তু আমার ম্যানুফ্যাকচারিং না, সেটা সরাসরি তো হ্যাঁ দিয়ে দিলাম। ওইটা মানে সরাসরি ওই বর্তমানে হচ্ছে 163 ধারায়, মানে জি ন্যূনতম করের আওতায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জি, কিন্তু আর আমি তো স্যার এই অংশটুকু হবে হচ্ছে সরাসরি আমার উৎপাদনকারী হিসাবে, যেমন আমার ওই অ্যাকাউন্টসটাই হবে উৎপাদনকারী অ্যাকাউন্টস, ঠিক আছে। কিন্তু আমার অ্যাসেসমেন্ট যখন হয়েছে স্যার, অ্যাসেসমেন্ট হ্যাঁ, করার ক্ষেত্রে গিয়ে ওরা কি করছে, আমাকে লেখাটা লিখে দিছে, আমার হচ্ছে বাল্কে আমি যেটা সেল করতেছি সেটা আমার হচ্ছে আপনার হচ্ছে 82C, আর হচ্ছে বাল্ক ব্যতীত যেটা আমার বোটলিং হচ্ছে সেটাকে বলতেছে 82C ব্যতীত। কিন্তু হ্যাঁ আবার ঠিকই আমার আছে। যে, হ্যাঁ এটা ঠিক আছে, আমি এগ্রিড আপনার সাথে, ওরাও ঠিক আছে এটা দিছে, কিন্তু আমার এর সোর্সে যে 80 গুলা কেটে রাখছে স্যার, এটাকে আবার পুরোটাকে আবার ওরা মিনিমাম ট্যাক্স ধরতেছে স্যার। তাহলে এটা কিভাবে, আমি কোনটা? যখন ইম্পোর্ট না, করে নিয়ে আমার আসতেছি। পুরোটা মিনিমাম ট্যাক্স হবে না। আমার যেটা আমার আমি যে গ্যাসটা আমদানি করলাম, ঠিক আছে, জি জি আমদানি জি করে আমি যেটা সিলিন্ডারজাত করছি, এই ট্যাক্সটা হুম যখন আমার এই অ্যাকাউন্টটা হবে, ঠিক আছে, জি সেইখানে কিন্তু অ্যাসেসমেন্টে এসে এইটা আমার একটা আলাদা আয়। হ্যাঁ, এখানে আমার যে ট্যাক্স কর্তন করা হয়েছে সেটা যদি অতিরিক্ত হয় তাহলে আমাকে দিতে হবে, আর যদি কম কাটা হয় এটা আমার মানে আগামী যে কোনো বছরের সমন্বয়যোগ্য অথবা রিফান্ডেবল, সোজা হিসাব। ওরা ওরা এটাকেই পুরাটাকেই স্যার অ্যাসেসমেন্ট করছে কিভাবে, না, 82C অ্যাসেসমেন্ট করলে করে। আপনি বাধা দেবেন, আপনি বলবেন
আমরা একটা বললে জিনিস কি আপনি হয় যে স্যার, ওরা কি সিগনেচার করে দিয়ে দেয়, দিয়ে দিলে আমার কিছু করার আছে, আপনাকে আপিলে যেতে হবে আর কি স্যার, আমি আপিলে যেতে আপনাকে হবে। একটা কথা বলি। আমার মানে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, যদিও সময় শেষ পর্যায়ে। আমি একটা বিষয় বলি। আপনি যখন হিয়ারিং এ যাচ্ছেন, যদিও এই কথাটা এটা আপনাকে আজকের পোর্শনেই আছে, তারপর হিয়ারিং জি সময় স্যার, আজকে হিয়ারিং এর এটা আছে স্যার। আপনি একটু সংক্ষেপে স্যার হিয়ারিংটা একটু আলোচনা করেন। হ্যাঁ, প্রথমত কি, আপনি একটা নোটিশ পাচ্ছেন রিটার্ন সাবমিটের পরে একটা হিয়ারিং ডেট, ঠিক আছে? জি আপনি জি জি হয়তো সেই নির্ধারিত ডেটে গেলেন, আপনি হিয়ারিং করতেছেন। হিয়ারিং এ যাওয়ার আগে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে যে আমার রিটার্নটা আমি কিভাবে জমা দিছি, আমার অডিট রিপোর্টে আমি কোন কোন খরচ আমি ক্লেম করছি সেগুলোর উপরে প্রপার টিডিএস করা আছে কিনা, যেগুলো ব্যাংক ট্রান্সফার হওয়ার কথা ব্যাংক ট্রান্সফার করা আছে কিনা, আইনগতভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার যদি সব ঠিকঠাক থাকে, আপনি প্রথমে ঢুকলেন, ওই ডিসিটি কে সালাম দিয়ে উনি বসতে বললেন, বসলেন, ওনার একটু ভালো মন্দ জিজ্ঞেস করলেন, স্যার ভালো আছেন কিনা, বাসার সবাই ভালো কিনা, ব্যাস। এতটুকু বলার পরে উনি কিছুটা আপনার প্রতি কিছুটা হলেও খুশি হবে, এক। এরপরে আপনি উনার চোখের দিকে তাকায়ে আপনি আপনার হিয়ারিংটা আইন দিয়ে বলবেন যে আপনার রিটার্নটা আপনি এত ধারায় সাবমিট করেছেন। সাবমিট করার পরে স্যার আমার যে সমস্ত আমার পার্সেজের ক্ষেত্রে আমি আমার এই এত ধারা আমি যে টিডিএস আছে সেগুলো আমি কভার করছি। সেখানে আমার কোনো সমস্যা নেই। এরপরে আমার যে এক্সপেন্ডিচার আমি ক্লেম করছি স্যার, সেখান থেকে যে আইনগতভাবে এই যে যেটা ৫৫ ধারার ব্যাপারটা, কারণ জি জি ডিজেল তো ৫৫ ধারায় করবে। বলে আমি ৫৫ ধারায় আমার স্যার এখানে সবকিছু কমপ্লাই করা আছে স্যার। একে একে আপনি আপনার ট্যাগ করা চালানগুলো একটা একটা করে দিতে থাকলেন। আগে যদি দেওয়া থাকে তো ভালো, না হলে আপনি একটা একটা করে তাকে দিলেন। এই ধারায় স্যারের যে ট্যাক্স কাটা, এই ধারায় ট্যাক্স কাটা। এই প্রথমে যদি আপনি এই আইন দিয়ে যদি বলেন, ও বেটা একটু দুর্বল হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাকে প্রথমেই হিয়ারিং এ যে তার ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আপনার হিয়ারিংটা আইনের উপর দিয়ে আপনি বলতে থাকবেন। কোন অবস্থায় আপনি, কারণ আপনার সামনে যিনি বসে আছেন উনি অথরিটি ঠিক আছে, উনি তো মানুষ। আর আপনি যদি আইনের জায়গায় ঠিক থাকেন, তাহলে তো উনি তো আর আপনাকে কোথাও আপনাকে আটকাতে পারতেছে না, চেষ্টা আটকায় করেও কিভাবে স্যার পারতেছে জানেন না। স্যার? আটকায় কি বলে জানেন স্যার? তো হুম, গ্যাস আপনি কিভাবে এটা প্রসেস করছেন, এটা পুরোটাই এটি আপনি তো গ্যাস, হ্যাঁ? এটা গ্যাস আপনি যেভাবে আনছেন সেভাবে বিক্রি করতেছেন, না, বুঝতে পারছেন? এইভাবে বলে স্যার। এখন কথা আমি হচ্ছে যে যখন হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যেভাবে আনছেন সেভাবে নাকি আপনি নতুন করে ইয়ে করছেন। আপনার ওই মোড়কটা সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ে কিনা। আমার মনে হয় ওরা পড়ে করতে না। কি, আমাদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে স্যার, আমাদের হুম, কিন্তু বাংলাদেশে গ্যাস হয় না, গ্যাসগুলো তো ইম্পোর্ট করে নিয়ে আসে বাইরের থেকে। জি জি তো জি, আমি জানি। সেক্ষেত্রে হ্যাঁ, তো গ্যাস যেহেতু বাংলাদেশে হয় না, তাহলে কি আমার কি পুরো সবগুলোই যারা আমি না ইন্ডাস্ট্রিতে বাল্ক সেল করি, অথবা আর হচ্ছে ধরেন রিটেলও সেল করি। তো বাল্ক হুম। যারা সেল করে, তো এই ক্ষেত্রে কি উনি পুরাটাই বলে আপনি তো ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসতেছেন, এখান থেকে ইম্পোর্ট করে, সেক্ষেত্রে হুম। আপনার এটাই আপনি কি চেঞ্জ করতেছেন? গ্যাস তো আর আপনি আইনাই এটা বেঁচে দিতেছেন, এরকম না যে আপনি এটার রূপ আকার না, এগুলো এটা পরিবর্তন। তো আপনি একটা নির্দিষ্ট পণ্যের ব্যাপারে বললেন। হতেই পারে এই জিনিসটা, এই কোশ্চেন সে করতেই পারে, আমার কাছে এর সদুত্তর নাও থাকতে পারে, আমি মেনে নিলাম। আমি বলছি যে আরো তো অন্যান্য প্রোডাক্ট আছে। আপনার তো এই ব্যবসা, আরো তো অন্যান্য ব্যবসাও তো আপনার কাছে থাকতে পারে। আপনি যদি লয়ার হয়ে থাকেন তাহলে তো আরো অন্যান্য বিভিন্ন ধরনের নেচারের ব্যবসার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফাইল আপনার কাছে আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা জায়গায় হয়তো এটা আছে, তবে এই আর কি। তো যেটা এই ক্ষেত্রে বলছিলাম, স্যার এক্ষেত্রে আমার সলিউশনটা কি হবে স্যার? উনি যদি আমার আনসার দিছে এটা, আপনি কিভাবে ইম্পোর্ট, এটা তো আপনি তো প্রথমে এগ্রিড হয়েছেন স্যার, আমার এই যে বাল্কে যেটা আমি সেল করি। আমি এটা কালকে বলতে পারবো, তবে আমার ধারণা, হ্যাঁ, যেমন হচ্ছে আহ কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের তার র মেটেরিয়ালের পর্যায়ে কিন্তু পড়ে না, যেমন হচ্ছে ওই প্যাকিং সামগ্রী, ঠিক আছে, জি জি বা ওই যদি কোনো বোতলজাত পণ্য যদি দেয়, যেমন আপনার কোকাকোলার কিন্তু বোতল কিন্তু হচ্ছে র মেটেরিয়াল না, ঠিক আছে। জি
ওই তরল পদার্থটা কিন্তু যা যা দিয়ে করেছে ওখানে ওর মধ্যে র মেটেরিয়াল আছে। মোড়ক কিন্তু র মেটেরিয়ালের পর্যায়ে পড়ে না। ঠিক আছে ব্যাপারটা? আমাদের আইনেই আছে, আমি দেখাতে পারবো। এই মুহূর্তে ধারাটা আমার খেয়ালে আসতেছে হ্যাঁ না। বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ এটা বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, এটা কালকে বললেন স্যার, সমস্যা তো নেই। যাও, আপনি তো হ্যাঁ, আর আমি মুখস্থ হেয়ারিং থাকবে এর না। ব্যাপারটা বলতেছি। তো হেয়ারিং এ তো শুধু আপনার প্রোডাকশন নিয়েই কথা হবে না, আপনার তো খরচ খরচা নিয়েও কথা হবে। 55 ধারাটা কি? 55 ধারা তো আপনার পুরোটাই হচ্ছে খরচ, খরচের ধারা। খরচ, হ্যাঁ হ্যাঁ তো খরচের সেখানে দ্বারা। আপনি যদি টিডিএস না করেন বা 55 ধারা ওই সমস্ত শর্তগুলো না মানেন, তাহলে তো আপনার হবে। আপনি ওইটাই বলতেছিলাম যে আপনি যখন হিয়ারিং করবেন তখন 55 ধারা সংক্রান্ত ব্যাপারে তার কোশ্চেন করবে, আদাসে করবে, আপনি সেই জায়গাটা আইনের ধারা হ্যাঁ দিয়ে আমি ওগুলো আপনি মেনে তাকে, চলি, ঠিক আছে? ওগুলো আমি মেনে চলি, কিন্তু ঘটনা হচ্ছে আমার অ্যাড সোর্সে যেটা স্যার টিডিএস কাটা আছে বেশি অ্যাড সোর্সে, হুম ওইটা কি হুম করে আমার ধরেন কয়েক কোটি টাকা এরকম দেওয়া আছে, হ্যাঁ হুম 8-10 কোটি টাকার মতো। তো সেই ক্ষেত্রে হুম। ওরা কি করে ওইটাকে খাওয়ানোর জন্য আমার সেলটাকে প্রাক্কলন করে বাড়াইয়া দিয়া আমার ওটা আপনার ডিমিনিশ করে দেয়, আমি যাতে না পাই। এইখানে একটা কথা আছে, আপনাকে বলে রাখি। আপনার ধরেন আপনার অ্যাসেসমেন্টে লস হলো, আপনি 5 কোটি টাকা লসে সাবমিট করেছেন, আপনাকে সেখানে দেখা গেল যে 4.5 কোটি টাকা সে লস কভার করে এস্টিমেট করে নিয়ে আসে, আপনার 1 কোটি টাকা লসে নিয়ে আসছে, এখানে কিন্তু আপিল করবেন আপনি। আপিল হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা শুধু তো আসলে কর বেশি হয়েছে এই জন্যই আপিল করতে হয় না। কারণ আমি যদি আজকে যদি এইটারে আপিল না করি, তাহলে এটাকে আমি মেনে নিছি বলে ধরে নেওয়া হবে, পরের বছরে যে কিন্তু আরো বাড়াই দেবে। আপনি হ্যাঁ আপিলে হ্যাঁ গেলে বলবেন যে আপনি তো গত বছর আপনি এটা আপিল করেন নাই, তার মানে আপনার আছে, এটা মেনে নিচ্ছেন। জি 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 বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি। মানে স্যার আমাকে ট্যাক্স, একটু হুম বলুন। বলেন স্যার। না, বলছে ওই ট্যাক্স এটা বেশি হলেই যে আপিল করতে হবে এমন না, আপিল অনেকগুলো বিষয়ে করা যায়। ঠিক আছে, জি জি ভবিষ্যতে আসলে সুরক্ষার জন্য। আমাকে স্যার ওই যে আমার যে গ্যাসের যে প্র্যাকটিসটা আছে ইন্ডাস্ট্রির, এটা ক্ষেত্রে স্যার আমাকে 82C হবে কি হবে না, এটা কালকে একটু আমাকে একটু ক্লিয়ার করুন স্যার। আচ্ছা, আমি মানে দেখি। হ্যাঁ, জি, জি ইনশাআল্লাহ। জি জি স্যার আমাদের আর হাতে 10 মিনিট সময় আছে স্যার। আমরা মনে হয় স্যার প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি, যেহেতু 10টা 20 বাজে। হুম হুম প্রশ্ন উত্তর করে আমরা শেষ করব। আগামীকাল আমাদের নেক্সট যে ক্লাস আছে। আহ, স্যার আমার আরো একটা কোশ্চেন ছিল, বলবো কি? এখন প্রশ্নগুলো হ্যাঁ, করেন। বলুন। এখন আমাদের কোম্পানির বর্তমান যে মালিক আছেন, তো এটা হলো আমার কোম্পানি রিলেটেড ইস্যু। তো আমি এখানে কোম্পানিতে জয়েন করছি 1 বছর হয়েছে। তো হুম। আপনি ওনার প্রশ্নটা করেন, আপনি প্রশ্নটা করেন। না, বলুন, না, হ্যাঁ বলতে থাকেন, কন্টিনিউ করেন, হ্যাঁ সমস্যা নাই। জি, তো বিষয়টা হলো ওনার 2019-20 কর বর্ষের হুম 19-20 কর বর্ষের ইনকাম ট্যাক্সটা অ্যাসেসমেন্টটা অডিটে গেছিল, সেটার জন্য পরবর্তীতে শুনানি হয়ে বাকি সকল কিছু অ্যাসেসমেন্ট ফাইনাল হয়েছে, এটা কমপ্লিট। এরপরের হুম বছর থেকে ঘটনা করছে কি, হুম আমি জয়েন করছি হলো 2022-এর লাস্টে। হুম তো ওনাদের 21 ভুল করছে, 22 ভুল করছে, 23 ভুল করছে। কি ভুল করছে? যে উনি একটা কোম্পানির ডাইরেক্টর, হুম তো একটা কোম্পানির ডাইরেক্টর কোম্পানির রিটার্নে, কোম্পানির অডিটেড স্টেটমেন্টেও দেখানো আছে যে ব্যক্তি কোম্পানিকে লোন দিছে, ব্যক্তি কোম্পানিকে লোন দিছে, ঠিক আছে। এখন ব্যক্তি সেটা তার কোম্পানিকে লোন ফাইলে, দিচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ডাইরেক্টর কোম্পানিকে, উনি ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানিকে লোন দিছেন। তো হুম লোন দিছেন, পার্সোনালি কোম্পানিকে লোন দিছেন, সেইটা কোম্পানির রিটার্নেও দেখানো আছে, কোম্পানির অডিটেড স্টেটমেন্টও আছে। কিন্তু ঘটনা ঘটছে কি, সেটা 19-এর পর থেকে 21-এ এই ঘটনা এটা ঘটছে। এটা কি ওই ডাইরেক্টরের ফাইলে দেখানো আছে? ডাইরেক্টরের ফাইলে দেখানো নাই, এটা হলো ইস্যু আর কি। 21-এও ডাইরেক্টর ফাইলে দেখানো নাই, 22-এও ডাইরেক্টর ফাইলে দেখানো নাই। এই 23-এ এসে আমি যখন কাজ করতে গেছি, তখন আমি বললাম যে এই তো আপনার সবগুলো তো আগের গুলো তো দেখানো হয়নি, এটা তো এই ঘটনা ঘটছে। সো এখন স্যার এটাতে আমি বলছি যে রিওপেনিং এর জন্য, এছাড়া তো কোনো ইস্যু নাই, কারণ ওনার প্রায় 82 লাখ টাকা 84 লাখ টাকার মতো লোন দেখানো আছে। আবার কোম্পানির রিটার্নে কোম্পানির এই যে 82 লাখ টাকা মানে দিছে, ও ডাইরেক্টর দিছে, এই ব্যাপারেও চাইছে, যে প্রমাণ দিতে বলছে, যে কোম্পানি রিটার্ন ডাইরেক্টর রিটার্নে এটা দেখানো আছে কিনা, এটার জন্য প্রমাণপত্র দাখিল করতে বলছে। তো এই ক্ষেত্রে হুম। এখন করণীয় কি স্যার? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, জি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আহ
ইয়ে করতে হবে। ওই আগে আমাদের 19-এর ছিল না, জি জি স্যার। 19-এর সম্পর্কে আপনার ধারণা আছে? না স্যার, কম ধারণা আছে স্যার। 19-এর ছিল হচ্ছে আপনার অতীতে কোনো বিনিয়োগ ইত্যাদি আয় আছে, কিন্তু আপনি সেগুলো প্রদর্শন করেন নাই। তো সেগুলো জি স্যার। প্রদর্শন না করার কারণে আপনার ইয়ে হয়েছে, কি বলে, এখন আপনি সেটা ইয়ে করতে পারেন, কি বলে, দেখানো। আপনার রিটার্নে নিয়ে এসে আপনি সেটা ওই বর্তমান যে রেট আছে এই রেটে আপনি কর দিয়ে ওর সাথে 10% আপনি জরিমানা দেবেন, দিয়ে আপনি রিটার্নে বলে দেবেন যে আমার ওই এই বছরে ঠিক আছে, আর ওইটাই আপনি ওইতে দিয়ে দেন, মানে রিটার্নে শো করে দেন অ্যাডভান্স হিসাবে। অ্যাডভান্স বুঝতে চেকের পারছি মাধ্যমে স্যার। দাও। জি, আর মানে ওনার যে আগেরও অনেকগুলা মানে অনেক ভুল করছে ওনার রিটার্ন গুলা। কিরকম ধরেন, ওনার নামে একটা ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটে ডিবিএস থেকে একটা লোন নেওয়া আছে, এই লোনটা পর্যন্ত দেখানো নাই ওনার। ফ্ল্যাটও দেখানো নাই, লোনও দেখানো নাই। এখন এইটারও তো একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন যেমন ফ্ল্যাটের লোন থাকা অবস্থায় দেখানো সুযোগ ছিল, 1 কোটি টাকার লোন ছিল, সো এইটাও দেখানো হয়নি। এগুলা কি স্যার আবার এখন রিওপেন করা কি বুদ্ধিমানের কাজ হবে? মানে রিওপেন করে আবার রিভাইজ করাটা, বা কি মনে করেন আপনি স্যার? এখন তো রিওপেন করলে যে জিনিসটা হবে, আমি আপনাকে বলি, বুদ্ধিমানের মতো কাজ হবে না, এই জন্য যে ইনকাম ট্যাক্স একটা সুযোগ নেবে। কি সুযোগটা নেবে? আপনি এখানে রিওপেনের জন্য বর্তমান আইনে হচ্ছে 212 ধারায় 212 ধারায় আপনি রিওপেনের জন্য দরখাস্ত দিলেন, ঠিক আছে, যে আমার এটা রিওপেন করতে হবে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ওরা করবে কি? ওরা সুযোগটা নেবে হচ্ছে যে আপনার ওইটা তারা খুঁজে পাইছে, করার পরে অ্যাসেসমেন্ট করে ওর উপরে ওই আমাদের আগের যে 128 ধারা, যে 128 ধারা যে জরিমানা ছিল, যে প্রতি বছরের জন্য 15% হিসেবে যা কর ধার্য হবে তার উপর প্রতি বছর 15% হিসেবে, তো 19 সাল যদি হয়, তো 20, 21, 22, 23, 4 বছর, 4, 15, 60%, অর্থাৎ আমার ট্যাক্স যদি 1 কোটি টাকা হয় তাহলে 60 লাখ টাকা জরিমানা করবে। এই সুযোগটা ওরা নিয়ে নেবে, ঠিক আছে। এখন আপনি যদি ওইখানে অ্যাসেসমেন্টে বলতে পারেন যে করদাতার আবেদনের প্রেক্ষিতে রিওপেন করা হয়েছে, তাহলে একটা সুযোগ থাকতে পারে, কিন্তু এটা ওরা করবে না, এই সুযোগটা তারা নেবে। বুঝতে পারছি। এর থেকে আপনার সুবিধা হচ্ছে যে ওই 19-এর ওই ইয়েটা, 19-এর হ্যাঁ 19-এর এখন বর্তমান আইনে হচ্ছে, সেকশনটা আমি বলে দিই, ওই দিনকে যে নিলাম, একটু নেন, জি স্যার, অবশ্যই স্যার। 45 থেকে 67। কি প্রথম তফসিলের দ্বিতীয় অংশে তাই নাকি স্যার এটা? মানে হ্যাঁ। আয় সব অনিয়মিত প্রদর্শন, এটা কি এটা? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে স্যার এটা সেটা 2 মনে হয়, ঠিক আছে। কত নাম্বার ধারা একটু যদি আবার বলতেন? এটা প্রথম তফসিল আয় সব অনিয়মিত প্রদর্শন। স্যার এখানে যখন আসলাম আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে প্রথম তফসিলের অংশ 2, ঠিক আছে, আমি মার্ক করে রাখছি, 336 পৃষ্ঠায় প্রথম তফসিলের অংশ 2 দেখেন, আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন, ঠিক আছে, তার কটা দেখেন, স্যার এখানে সমানুপাতিক কর জিনিসটা কি স্যার? আমার এখানে কোশ্চেন ছিল। কোনটা? এটা হলো আপনার 2 এর দ্বিতীয়, মানে 1902
অনুচ্ছেদের যে স্যার যে সমানুপাতিক করে 10% হারে জরিমানা, মানে এই জিনিসটা কি স্যার? এই জিনিসটা হচ্ছে যে আমার তো আয় আছে, আমি যে এখন যেটা দিচ্ছি আমার তো বর্তমান রেগুলার ইনকামের একটা ইনকামও হচ্ছে, ট্যাক্স হচ্ছে, আবার অপ্রদর্শিতের উপরও ট্যাক্স হচ্ছে। ঠিক আছে, এইখানে একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা আমি কালকে দিয়ে দেবো, যে ওর উপরে আমার ওই অংশটুকুর উপরে যে ট্যাক্সটা হবে, অর্থাৎ সমানুপাতিক বলতে বোঝাচ্ছে যে আমার আনডিসক্লোজ যে ইনকামটা আছে তার উপর যে ট্যাক্স হবে তার 10%। মানে স্বাভাবিকভাবে তো স্যার এই জিনিসটা হচ্ছে উনি যে কথাটা বললো যে যে আয়টা তার মানে সম্পূর্ণ ওই যে আয়টা আছে ওরা ইনকামে চলে আসবে, ইনকামে চলে আসবে, মানে স্বাভাবিক রেটে চলে যাবে, স্বাভাবিক হ্যাঁ রেটে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার পরে তারপরে যে বাড়তি যে টাকা ওই টাকার উপর 10% এক্সট্রা অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে। হ্যাঁ অ্যাডিশনাল, কিন্তু এখানে আপনি তাও হিসাব মতো কম। আর যদি 93 বা বর্তমান আইনের 112 ধারা করা হয়, তাহলে যে বছর থেকে রিওপেন হবে সেই বছরে আমার যত কর হয়েছে প্রতি বছরে 15% করে আমাকে ওই করটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার যদি 5 বছর আগে যদি আমার রিওপেন হয়, তাহলে 5 বছর হলে পরে আমার 5 15 75%, অর্থাৎ আমার ট্যাক্স যদি 1 লাখ হয় তাহলে আরো 75,000 টাকা আমাকে জরিমানা দিতে হবে। ঠিক আছে ব্যাপারটা। আর যদি আমার ট্যাক্স যদি 1 লাখ হয় তাহলে এখানে আমাকে 10% 10,000 টাকা জরিমানা দিতে হবে। কোনটা মানে উত্তম হবে? স্বাভাবিকভাবে কিন্তু এই যে যদি সে ফর এক্সাম্পল আমার 10 লাখ টাকা আছে, তাহলে ওই টাকার 10 লাখ টাকা আমার ইনকামে ঢুকবে, ইনকামে দেখাতে হবে, হ্যাঁ ইনকামে আসবে, হ্যাঁ প্লট অনুযায়ী ট্যাক্সটা যাবে। এবং হ্যাঁ ইনকামে আসবে। আবার আগে আমাদের 19-এর ছিল, এখন বলতে হবে প্রথম ছিল অংশ 2 এর 1 এর ক খ। আর এই যে এই জরিমানা যে টাকা 10% এটা কোন টাকার উপর কাটবে স্যার? মানে এটা আমার ওই অতীতে আনডিসক্লোজ যেটা ছিল তার উপর যে কর হয় তার উপরে 10%। আমি আর একটু বলি, আমার ধরো অতীতে আমার 2 লাখ টাকা, ঠিক আছে, এ বছরে আমার ইনকাম আছে হচ্ছে 5 লাখ, তাহলে আমার টোটাল আরো ছোট করে দিলে সুবিধা হবে। অতীতে আমার 1 লাখ টাকা আনডিসক্লোজ আছে, আর এবছরে আছে হচ্ছে আমার ইনকাম আছে 4 লাখ, মোট 5 লাখ টাকা আমার ইনকাম। 5 লাখের বর্তমান আইনে আমার ট্যাক্স হয় হচ্ছে 15,000, তাই তো না? কত হয়? 10,000 হয়। হ্যাঁ 15,000। হ্যাঁ 15,000। হ্যাঁ 15,000। তাহলে আমার এই 15,000 টাকার মধ্যে তাহলে আমার এই বছরের রেগুলার ইনকামে ট্যাক্স হয়েছে কত? 5,000, তাই নয় কি? জি জি জি। আর 10,000 টাকা হয়েছে আমার ওই 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 ইনকামের ওই 1 লাখের উপরে, তাহলে সেখানে আমাকে 10% 1,000 টাকা যোগ করে 1,000 টাকা দিতে হবে। তাহলে আমার মোট দিতে হবে হচ্ছে 16,000 টাকা। ক্লিয়ার? জি জি জি। আমি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার, খুব সুন্দরভাবে বুঝাইতে পারছেন। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকের মতো এখন বাজে 10:30 31। জি স্যার, তাহলে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর সবাইকে ধন্যবাদ। তো আগামীকাল স্যার আপনার সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে। জি স্যার, আগামীকাল স্যার রাত 9টায় স্যার, আগামীকাল রাত 9টায় আপিল গ্রাউন্ডস প্রিপারেশন আর IT 30 IT 88 বিগ এই বিষয়গুলো নিয়ে স্যার দাবিনামা যেগুলো আছে এইগুলো নিয়ে একটু বিশদ আলোচনা করব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। জি জি জি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।